দেখছো না এখন? শেয়ার হয়েছে বোধহয়, তাই না? জি স্যার, সবকিছু জি, ক্লিয়ার আছে। দেখা যাচ্ছে। তাহলে আমরা পেলাম দন্তন্য একটা, আর একটা অন্তস্থ অ। আচ্ছা, এখন এই দন্তন্য আ যখন হয় না বা অন্তস্থ হলেও ও আরেকটা রূপ পরিগ্রহ করে। অন্তস্থ হওয়ার সাথে ওখানে ইওটা কোথায় যায় কত? চন্দ্রবিন্দুতে যায়। ঠিক এই দন্তন্য, একটা অ আর একটা চন্দ্রবিন্দু, এই তিনটা ধরন ইওর জন্য বলা হতে পারে। দন্তন্য, ইয়, চন্দ্র। আমরা বোধহয় উয়োর উচ্চারিত রূপ দেখিয়েছিলাম, বিসর্গের উচ্চারিত রূপ দেখিয়েছিলাম না? উয়, বিসর্গ। উয় যেমন তোমার আহ এই দেখো, ইও যেটা, যেটাকে যে বলছো ইও, ও ধারণ করছে দুটো স্বরকে উচ্চারণের ক্ষেত্রে, না? একটা রস্যি, একটা অন্তস্থ আয় ওকার। সেটি ওকার দিয়েই লিখতে হয় বলার ক্ষেত্রেও তাই অন্তস্থ ও আসবে। কিন্তু উচ্চারিত যখন হচ্ছে শব্দের সাথে, যে সেই কথাটা ভিন্ন। ওটা হচ্ছে ইওকে বলা ওইটা, কিন্তু শব্দে থেকে যখন উচ্চারিত হচ্ছে তখন কিন্তু ওই ইওটার ওখানে থাকছে। হয় মিয়া থাকছে, নয় অঞ্জন থাকছে। আর মিয়া লিখলে সাথে চন্দ্রবিন্দু যেতে হচ্ছে। তাই বলা হচ্ছে যে ইওটা এই তিনটা বর্ণে যায় উচ্চারণের ক্ষেত্রে। আর তিনটা বর্ণে গেলেও ধ্বনিতে আসলে দুই দিকে যায়। একটা হচ্ছে তোমার দন্তন্য, আর একটা আ। এখন আয়ের সাথে বা অ এর সাথে কিন্তু নাসিক্য ধ্বনিটা থেকে যায়। নাসিক্য ধ্বনি থেকে যায় বিধায় নাসিক্য একটা বর্ণও আছে তাকে দেখানোর জন্য, তাই চন্দ্রবিন্দু ধরে নেওয়া যায়। অতএব যেভাবেই হোক মোটামুটি আহ দুইয়ে যে বলা কঠিন, 3 নম্বর একটা রয়ে যায়, চন্দ্রবিন্দু রয়ে যায়। অতএব ওটা 3 ধরনেরই। স্যার, আরেকটা লাস্ট কোশ্চেন, মানে এটা আমার মনে হয় আর কি। সেটা বলো। হচ্ছে আহ স্যার, আপনি বলেছিলেন একবার যে ধ্বনি ভাষার মূল ভিত্তি। হুম। আমার কাছে এটা মানে আরো আগে থেকেই মনে হয় যে কেন বাক্য ভাষার মূল ভিত্তি না। কারণ হচ্ছে একটা ধ্বনি বা যে কোনো কিছু তো আর বললেই সেটা ভাষা মানে বোঝা যায় না বাক্য ছাড়া। কেন? ভাষা, মানে ভাষা তো ইঙ্গিতেও আছে, ইঙ্গিত ভাষা আছে না? হ্যাঁ, আছে। তো এই জন্য তাহলে তুমি বাক্যে কিভাবে যাচ্ছ? তোমার কি খালি লিখে পড়ে বলে বুঝিয়ে এটা বোঝাটা বিষয়, সেটি ইঙ্গিতের মাধ্যমে হচ্ছে। বোবার বোবার ভাষায় বাক্য কি? আচ্ছা, বুঝেছি। বোবার ভাষায় বাক্য আছে? না না, বুঝেছি, ও তো ইংরেজি ব্যবহার করে। হ্যাঁ, অতএব ওখানে ধ্বনি আছে, সাউন্ড আছে। এবার ধ্বনি যখন আমাদের আহ, আমরা যখন বাক্যের দিক, বাক্য হচ্ছে একটা ব্যাকরণিক রূপ, একটা গাঠনিক রূপ ভাষার, বুঝছো? ধ্বনির মাধ্যমে ধ্বনিকে আমি যখন লিখে বোঝাতে চাচ্ছি তখন বর্ণ হয়েছে, বর্ণের পরে ওটা, সুতরাং বাক্যটা হচ্ছে ব্যাকরণিক একটা। যে লোকটা প্যারালাইজড হয়েছে তার তো ভাষায় বাক্য নাই কিন্তু, আছে? তাহলে সে যেটা বোঝাবে, বুঝতে পারছো, তার জন্য তো ধ্বনি প্রয়োজন, বর্ণ, শব্দ, বাক্য, এগুলোর প্রয়োজন আছে। এগুলো অনেক পরে তার জন্য। সুতরাং ধ্বনিকে দিয়ে যে, ধ্বনি হচ্ছে একদম মূল ভিত্তি, মূল। আর ধ্বনি লেখার পরে সেটি বর্ণ। বলছিলাম যে ধ্বনি আর বর্ণের লেভেল এক, স্টেজ একই, কিন্তু তারপরেও আমরা বর্ণকে ভাষার
মূল উপাদান বলতে পারছি না। না, এরকম আমরা বোধহয় আলোচনাটা করেছিলাম, মনে আছে? জি স্যার। সেখানে আমরা ধ্বনিকে নিয়েছিলাম এই কারণে। আচ্ছা, বা সেটি নিতে হবে, নিয়েছিলাম এই কারণে মানে সেটিই নিতে হবে। যদি এর বাইরে এসে অন্য কেউ কিছু বলে, সেটা আহ, টিকবে না কোনোভাবে। কারণ ওগুলো লেখার পরে তৈরি হয়েছে। ব্যাকরণের ভিত্তি, ব্যাকরণ তো ভাষাকে নিয়ন্ত্রণ করবে না। ব্যাকরণ হচ্ছে ভাষার আহ, প্রকৃতি পরিধি, ভালো হতে পারে মন্দ হতে পারে, এগুলো বিচার করে। একজন একটা বাক্য বলবে, সেটি অশুদ্ধ হতে পারে, কিন্তু সেটি অশুদ্ধ বাক্য। ঠিক আছে, সেটি অশুদ্ধ বাক্য এমন কথা হয়, কিন্তু ওর অশুদ্ধতা তৈরি হচ্ছে ব্যাকরণ দ্বারা। কিন্তু ওটা, ও তো বলেই যাবে, ওটা চলতে থাকবে ভাষায়। এই জন্যই তো প্রমিত একটা রূপ তৈরি করেছে। প্রমিত রূপ তো লার্নিং এর জিনিস, খেয়াল করেছো? সাহজিক ভাবে হয়ে ওঠার জিনিস নয়, না প্রমিত রূপ, এটি লার্ন স্যার করতে হয়। আমরা হচ্ছে কণ্ঠনালী ও ব্যঞ্জনধ্বনি ক পড়েছি, কিন্তু একটা প্রশ্নে আমি এরকম পেয়েছি যে কোনটি কণ্ঠনালী ও ব্যঞ্জনধ্বনি, ওটার মধ্যে অপশন চারটা: ক, হ, তালব্য শ, আর হচ্ছে দশন্য তো অ্যান্সার দিয়েছে হচ্ছে হ। আমি মানে এটা ক কেন হবে না, এটা আর কি আমার কোশ্চেন। কণ্ঠনালীয় ধ্বনি কি কি আছে? ক, হ, তালব্য শ, আর হচ্ছে দশন্য র। ক, হ। স্যার অ্যান্সার ওনারা দিয়েছে হচ্ছে হ, অগ্রদূত তাই বইয়ের তো, ক, মধ্যে। হ, তালব্য শ, আরেকটা দশন্য র। ডয় বিন্দু ক। প্রশ্নটা হচ্ছে কণ্ঠ, কণ্ঠনালী ও ব্যঞ্জনধ্বনি কোনটি? প্রশ্নের উত্তর দেওয়া হ। জি স্যার। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি কোনটি, এটা উত্তর দেওয়া হচ্ছে হ। তোমার প্রশ্ন হচ্ছে যে ক কেন হবে না? জি স্যার, আমি মানে জানি যে ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনটা পড়েছি বইয়ে। না, ওটা কণ্ঠ ব্যঞ্জন সেটি আছে। এখন তোমার ওটা কিসে উত্তর দেওয়া? স্যার হ বুঝি তো, নেই। এই কিসে, কোন বইতে দেওয়া? এটা অগ্রদূত, অগ্রদূত বাংলায় মফিজুল ইসলাম মিলন যেটা। এটা মানে পরীক্ষায় এসেছে, চাকরি পরীক্ষায় সেই প্রশ্ন? হ্যাঁ, পরীক্ষায় এসেছে, বিসিআইসির সহকারী প্রশাসনিক অফিসার, 21 নবী। দাও মাথায় দাও। তাহলে এই প্রশ্নটা ওখানে আছে না? হ কে আমরা ঘোষ মহাপ্রাণ ধ্বনি নিয়েছি, কিন্তু হ নিশ্চিত রূপে তোমার কণ্ঠবর্গীয় হ। কারণ হ এর উচ্চারণের জন্য আমাদের আহ আরেকটা স্বরতন্ত্রে একটা স্পর্শ আসছে। অর্থাৎ হ এর যে উচ্চারণের ভঙ্গি, বা ক এর উচ্চারণের যে ভঙ্গি, খেয়াল করছো? এদের সাথে স্বরধ্বনি অ আছে উভয়ের সাথে, এবং উভয়ই কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে। উভয়ই কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে, কিন্তু হয়ের ক্ষেত্রে তুমি যে একটা ঘোষত্ব পাচ্ছ। দেখো, হ বললে আহ কণ্ঠের জায়গা থেকে এই যে কণ্ঠনালী যেটা, তাতে যে একটা স্পর্শ ভঙ্গি তৈরি হচ্ছে, উভয়ই স্পর্শ ধ্বনি। হুম, ক থেকে ম পর্যন্ত এই যে 25টি বর্গকে স্পর্শ স্পৃষ্ট, মনে আছে, এই নাম দেওয়া হয়েছে। আবার হ হচ্ছে অঘোষ, ঘোষ মহাপ্রাণ।
এখন ঘোষ মহাপ্রাণতার কারণে, ঘোষ মহাপ্রাণতার কারণে খেয়াল করো, ও যেভাবে, মানে ও একটা আলাদা ভঙ্গিতে যাচ্ছে। তুমি যদি স বলো, তালব্য স, খেয়াল করো শুধু তালব্য যে অংশটুকু না, তালব্যটুকু বলতে গেলে, এবং তালব্য বলে স বললে স এর চেঞ্জ, স এর কিন্তু একটা স্পর্শ পড়ছে কোথাও, তালুতে, তাই না? আর ক এর স্পর্শ পড়ছে কণ্ঠতে, অর্থাৎ কণ্ঠ একটু চেপে ধরে কণ্ঠবর্গীয় অবস্থা প্রমাণ করছে। কিন্তু হ এর ক্ষেত্রে হ যেটা করছে, দেখো ক, একটু বলার চেষ্টা করে দেখো, ক যখন বলছো দেখো কণ্ঠে একটা চাপ পড়ে যায়, দেখো তো, ক, কণ্ঠ কেমন যেন একটা বন্ধ হয়ে পড়ার মতো একটা ভঙ্গি হয় না, ক। কিন্তু তুমি যখন হ বলছো, হ, হতে কি কণ্ঠে কোথাও এই ইটা পড়ছে, উভয় পাশে কি কোনো বদ্ধতা হচ্ছে? আচ্ছা, মানে হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন বললে ক, আর যদি কণ্ঠ নালীয় বলে তাহলে হ হ্যাঁ, হবে আমি আমি এরকম। তুমি এই পার্থক্যটা বোঝার চেষ্টা করতে হবে একটু। দেখো, আমি বলছি যে যখন তুমি স বলছো, স, স বলার ক্ষেত্রে কণ্ঠটায় চাপ না পড়ে আমাদের জিভটা লাগছে তালুতে, স, কিন্তু বাতাসটা আছে, হয়েও যে বাতাস ঠিক সেরকম। আর ক বলতে যে, দেখো এবার জিভ তালু কিছু না লাগে, কণ্ঠের দুটো লেভেল, দুটো পাশ, একটা একটা চাপ তৈরি হচ্ছে আগে, ক, খেয়াল করছো, ক। জি স্যার। এখন এই ক বললে কণ্ঠে পরস্পর স্পর্শ করছে, কিন্তু হ বলাতে বাতাস কোথাও ওই হচ্ছে না। দেখো স্পর্শ ধ্বনির ভিতরে কিন্তু সেটি পড়েনি। খেয়াল করো, কেবল কণ্ঠ নালী থেকে বাতাসটা চলে আসছে। কণ্ঠ নালী আর কণ্ঠ দুটো কিন্তু ভিন্ন জায়গায়, দেখো দুটো লেভেল। কণ্ঠ ওখানে চেপে ধরে ক, ক, খেয়াল করছো ওখানে একটা তোমার একটা বদ্ধ একটা চাপ তৈরি হয়। কিন্তু তুমি কি হ এরকম চেপে ধরে কয়ের মতো এরকম চাপতে পারো হয়ের ক্ষেত্রে? না স্যার। হ্যাঁ, এইবার ভিন্নতা দেখো তাহলে। এবার কণ্ঠ নালীয় ধ্বনি বলছে যে ও একেবারে এই যে যে আমাদের নালীটা আছে ওখান থেকে একদম আসছে উপরটা। কিন্তু কিন্তু আহ ক যেটি হচ্ছে, ক, আমাদের সব সাউন্ডই তো কণ্ঠনালী দিয়ে আসছে নাকি, না আসছে না? আসছে। জি স্যার। জি স্যার। কিন্তু আসার পরে ওই যে যে 25টা আছে, ওরা পরবর্তীতে এসে কণ্ঠ নালীর পরে এসে কণ্ঠে এসে একটা চাপ তৈরি করছে, ক, খ, গ, ঘ, খেয়াল করো, এগুলো ওখানে চাপ তৈরি করছে। চ, ছ, জ, ঝ, বাতাস তো কণ্ঠ দিয়েই আসছে, না এসে উপায় আছে? কণ্ঠনালী দিয়ে উপায় নাই। কিন্তু হয়ের জন্য বাতাসটুকু কেবল একেবারে কণ্ঠনালী দিয়ে আসছে। এখন কথা হচ্ছে যে এই যে যে সূক্ষ্ম জায়গায় আমরা পৌঁছালাম, এটিতে এই দুইটা এক জায়গায় আছে বলেই আমাদের এই বিশ্লেষণের দিকে যেতে হচ্ছে। আমরা কিন্তু হয়ের জন্য বলেছিলাম, দেখো হ কে উচ্চারণ করতে একেবারে স্বরধ্বনির মতো বাতাস চলে আসছে, কিন্তু অ, এই যে যে ভঙ্গি, আর এই যে যে ভঙ্গি, দুইয়ে কিন্তু হয়ের ক্ষেত্রে একটা ব্যঞ্জনের ওই পরস্পর কণ্ঠের ভিতরে এক গুরু গম্ভীর ঘোষ এবং মহাপ্রাণ দুই ভঙ্গি ওখানে তৈরি হয়েছে। এখন ঘোষ মহাপ্রাণ ধ্বনি তোমার আর কোন? ঘ, ঝ, ঢ, ধ, ভ, হ্যাঁ, জি এই যে স্যার। যে এটা হলো ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঘ, দেখো ঘ কণ্ঠ থেকে, ঘর পরে ঝ তালু থেকে, ঘ, ঝ, ঢ, ঢ হচ্ছে মূর্ধা থেকে, ধ, ধ হচ্ছে দন্ত থেকে, এরপরে তুমি প বললা, কি ভ বললা, ভ হচ্ছে ওষ্ঠ থেকে। দেখো বাতাসের যে ভঙ্গিটা, হয়ের ক্ষেত্রে যা যা আছে, এই পরের যে চারটা ধ্বনি আছে এদের আবার মার মার ধ্বনি বলা হয়। এই কথাটা তোমাদের জন্য ব্যবহার করা হয় না। কারণ এটা হয়তো কখনো নাও আসতে পারে, তাই দেরি হয়তো হবে। এই যে চারটা ধ্বনি, পাঁচটা ধ্বনি, ঘ, ঝ, ঢ, ধ, ভ, ঘ, ঝ, ঢ, ধ, ভ, ঘোষ এবং মহাপ্রাণ।
কিন্তু এরা পরে স্পর্শধ্বনি কেন? কারণ পাঁচটা জায়গায় এদের স্পর্শ হচ্ছে। কিন্তু হয়ের ক্ষেত্রে হ ও ঘোষ মহাপ্রাণ, কিন্তু এই পাঁচটা জায়গার কোনো জায়গায় স্পর্শ হয়নি, সে কেবল কণ্ঠনালীর ভিতর থেকে আসছে। ফলে ওরা পাঁচটা স্পর্শ অনুযায়ী একটা নতুন ভিন্ন রূপ নিয়েছে বিধায় স্পর্শের জায়গা অনুযায়ী ওদের নাম তৈরি হয়েছে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? আর হয়ের ক্ষেত্রে কোনো স্পর্শ হয়নি বিধায় ওই ওইখান থেকে আসছে একেবারে কণ্ঠনালীয় থেকে, তাই ওই জন্য নামটা নেওয়া হয়েছে কণ্ঠনালীয়। এই ধরনের ভিন্নতা এর ভিতরে আছে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু এখন বুঝতে পারলাম যে এই ক এগুলো বলার জন্য অ উচ্চারণ হওয়ার আগে, উচ্চারিত হওয়ার আগে একটা চাপ তৈরি হয় না? আচ্ছা, তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইছি নাকি, এমন শুরু করতে পারবো নাকি? বা আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের? ঠান্ডা তো বোধহয় অনেক না? জি স্যার, জি মোটামুটি স্যার, ভালোই অনেক। ঠান্ডা স্যার। হুম। আমাদের হচ্ছে আজকে এনামুল এই প্রোগ্রাম ছিল সারা দিন ব্যাপী, একটা 9টা থেকে শুরু হয়ে সারা দিন। সেটি হলো, আমরা পিসি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আর কি, অ্যালামনাই, আমরা আজকে একটা প্রোগ্রাম করেছিলাম সপরিবার। আমরা প্রায় 31 জন, পরিবার বাবু যা আছে আমাদের সব নিয়ে। তো সেই প্রোগ্রাম শেষ করছি সন্ধ্যায়। তারপরে আবার আমার গানের শিক্ষকের আবার আজকে আসার দিন। হ্যাঁ, উনিও এসেছিলেন। সব নিয়ে আজকে খুবই গিয়েছে। এরপরে আচ্ছা, এই যে এখানে, এটা এখনে না, এটা এখানে হবে, হ্যাঁ। এইটা আমরা বোধহয় গতদিন পড়ে ফেলেছিলাম, তাই না? দ্বিকর্ম ক্রিয়া, তাই তো? জি স্যার, এটা শেষ হয়েছিল স্যার। এটা শেষ হয়েছিল। আমরা আজকে প্রয়োযোজক ক্রিয়া থেকে শুরু করব। প্রয়োযোজক ক্রিয়া থেকে শুরু করব, খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। এটা সম্পর্কে তোমরা ইংরেজির মাধ্যমেও বেশ পরিচ্ছন্ন ধারণা তোমাদের আছে বলে মনে করছি। দেখো, বাক্যটা হচ্ছে খুব পরিচিত পরিচিত বাক্য এবং প্রচলিত বাক্য। হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। হুম। দেখো, এই যে দেখা, সাধারণত শব্দটা হচ্ছে দেখ, একটা ক্রিয়া। কিন্তু যখন এই দেখ ক্রিয়া থেকেই তুমি ক্রিয়াপদ তৈরি করবা, তখন সেটি হবে হয় দেখছেন, নয় দেখেছেন, নয় দেখেছিলেন। খেয়াল করছো? নয় দেখেছে, এরকম হতে পারে। অর্থাৎ তখন কর্তাই সরাসরি এই কাজটি করছে, এই ধরনের রূপ তৈরি হবে। কিন্তু যখন কর্তা অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তখন হচ্ছে দেখাচ্ছে। আর এই দেখাচ্ছেন যখন তৈরি হলো, তখন এই ক্রিয়ার মূলটা কি হবে বলতে পারবা? স্যার দেখ। এক। দেখ। না, দেখ না, এইবার হবে দেখা। এইবার এই ক্রিয়াটার মূল হবে ওই আকার যুক্ত হয়ে, এটাকে বলা হবে তখন ক্রিয়ামূল। এবং আমরা এই ক্রিয়ামূলকে আমরা ধাতু বলি। ভূগোল। হ্যাঁ, এবং ক্রিয়ামূল এটি তখন হচ্ছে। স্যার, এই বাক্যটাতে যদিও মানে ক্রিয়া অন্য কাউকে দিয়ে করাচ্ছে, কর্তা অন্য কাউকে দিয়ে করাচ্ছে, তারপর ওটা প্যাসিভ ভয়েস না, হুম। তাই না স্যার? না, এটা প্যাসিভ ভয়েস না। প্যাসিভ ভয়েস হচ্ছে অন্যকে দিয়ে করানো না। প্যাসিভ ভয়েস হচ্ছে ওই আহ, মানে কি কর্মের উপরে দায়টা দিয়ে দেওয়া। যেমন আমি বই পড়ি, বই আমার দ্বারা পড়া হয়। অর্থাৎ ভঙ্গিটাই মানে ইনঅ্যাক্টিভ ভঙ্গিতে পড়া। অর্থাৎ ইনঅ্যাক্টিভটাই প্যাসিভ, মানে একটা তো অ্যাক্টিভ আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। যেখানে কর্তা কর্মের অবস্থানে চলে যায়, আর
কর্ম কর্তার অবস্থানে আসে। এটা প্যাসিভ ভয়েসে তোমরা ইংরেজিতে দেখে থাকো। কিন্তু প্রয়োজক ক্রিয়া সেই অর্থে প্যাসিভ ভয়েস না, বা প্যাসিভ ভয়েসের ক্রিয়া নয়। এই বাক্যেও একটা ক্রিয়া মূল ক্রিয়া হয়। হুম। কিন্তু এই ক্রিয়াকে ইংরেজিতে কি বলে বলো তো? পজিটিভ ভার্ব স্যার। পজিটিভ ভার্ব এটাকে বলবে। আর সরাসরি অন্যান্য ভার্বকে পজিটিভ করার জন্য হ্যাভ গট আমরা এটা বসিয়ে নিই ইংরেজিতে। আবার কিছু সরাসরি পজিটিভ ভার্ব আছে, যেমন টিচ, হ্যাভ, ফিড। মেক, হ্যাঁ, ফিড। মেড, হ্যাঁ, ফিট, ফিড হচ্ছে খাওয়ানো। ফিড মানে খাওয়া না কিন্তু। হেল্প। টিচ হচ্ছে, টিচ হচ্ছে শেখানো। স্যার শো, শো তো তাহলে। হ্যাঁ। আহ, তার মানে তার মানে আহ, এই ক্রিয়াগুলো দেখবা যে মূলটা একটা আকার যুক্ত হয়ে যাবে ক্রিয়ামূলের সাথে। এবং যখন আকারটা যুক্ত হয়ে যাবে, তখনই ওই আকার সহ সম্পূর্ণটা ক্রিয়া হবে। যেমন ধরো বৃক্ষে ফুল ফুটেছে। ফুল ফুটেছে, খেয়াল করো তো কেমন যেন ফুল ফোটার দায়টা ফুলের, তাই না? ও ফুটে ওঠার কাজটা করেছে। কিন্তু এইবার যদি বলো বৃক্ষ ফুল ফোটাচ্ছে, দেখো তো এবার কার উপরে দায় গেছে? স্যার বৃক্ষের উপর। বৃক্ষের উপরে। এবং একবার এবার আর ফোটা, ফোটাটাই হচ্ছে এবার পুরো ক্রিয়া, ফুল ফোটা। ঠিক এখানে দেখা, শিশুকে খাওয়াচ্ছে, অর্থাৎ খাওয়া, খাওয়াটাই হচ্ছে ক্রিয়ামূল ওই ক্রিয়াটার। কিন্তু স্বাভাবিকভাবে যখন তুমি ক্রিয়ামূল বের করতে চাইবে, আমরা প্রকৃতি পড়তে পড়তে যেও সে কথা বলবো সামনে, যদি পড়তে বসি দেখবা বলা হবে তুই বসিয়ে যে রূপটা পাওয়া যাবে ক্রিয়ার। তাহলে এই যে দেখাচ্ছেনের সাথে তুই বসিয়ে কি তুই দেখা, এটাই পাওয়া যায়। আবার তুই দেখ, সেটিও পাওয়া যায়, তাই তো? দুটোই পাওয়া যায় বিধায় এই দুটোই ক্রিয়ামূল। কিন্তু এই ক্রিয়ার মূলটা আর দেখ নয়, এই ক্রিয়ার মূলটা হবে দেখা। আর এখানে আমরা দেখবো যে একজনকে দিয়ে আরেকজন কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু কাজ করিয়ে নেওয়ার কাজটা কিন্তু সে করছে। দেখো তো এই কথাটা বোঝো কিনা? হ্যাঁ স্যার। আমার এই কথাটা কি বোঝা গেল? জি স্যার। মানে সাধারণত এই কথাটা যদি বোঝা না যায়, তাহলে কিন্তু এখানে যে কর্তা দুইজন আছে সেটি কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। মা শিশুকে দিয়ে শিশুকে দিয়ে চাঁদ দেখানোর কাজটা করিয়ে দিচ্ছেন, আবার শিশু চাঁদ দেখছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে শিশুও দেখার কাজ করছে, মাও দেখার কাজ করছে। কিন্তু দেখার কাজের সাথে মার কাজটা হচ্ছে দেখানো, আর শিশুর কাজটা হচ্ছে দেখা। তার মানে দুইজনই কর্তা। ঠিক এইখানে দুজন কর্তা বিধায় এই ক্রিয়াটার আরেকটা নাম, দেখো, ওই দ্বিকর্তা হতে পারে, দ্বিকর্তার ক্রিয়া। আমার কাছে মনে হয় আর কি, যদি দ্বিকর্মক ক্রিয়া থাকতে পারে। এই আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, মানে দুইটা দ্বিকর্মক, অবজেক্ট। হ্যাঁ, দুইটা অবজেক্ট থেকে ক্রিয়া হলে তুমি দ্বিকর্মক ক্রিয়া বলবা। তার দুটো কর্তা থেকে ক্রিয়া থাকলে তাকে দ্বিকর্তা ক্রিয়া কেন বলা হবে? আর দ্বিকর্তা ক্রিয়ার নামই হচ্ছে আসলে প্রযোজক ক্রিয়া, যেখানে একজন আর একজনকে দিয়ে কাজটা করিয়ে দেয়। এখন এখানে কর্তা যেহেতু দুটো থাকে, বলতে শোনো, ওর একজন আরেকজনকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। যে করিয়ে নিচ্ছে আর যে করছে, এই দুজনের নাম তৈরি হয়েছে। এখন তুমি নাম দুইটা মনে রাখছো, কিন্তু নাম দুইটা বলার সময় যে তুমি যার যেটা না তারে সেটা করতে পারে হবে। মারে যদি তুমি কও যে প্রযোজ্য কর্তা, শিশুরে যদি বলো যে প্রযোজ্য কর্তা, তাহলে হবে না। তার মানে এই দুইটা নাম কেন হচ্ছে, তোমাকে তার কামটা বুঝতে হবে না, যে কোন কামের জন্য এদের এই নাম হচ্ছে। মা দেখানোর কাজে শিশুকে নিয়োগ করেছে, খেয়াল করো। তার মানে সে নিয়োগকারী।
আর শিশু নিয়োগ পেয়েছে অর্থাৎ শিশু নিযুক্ত, তাই তো? অর্থাৎ শিশুকে এখানে প্রয়োজনা দেওয়া হয়েছে, অর্থাৎ ও প্রযোজ্য। আর এই শিশুকে এই প্রযোজনা যে দিয়েছে, নিয়োগ যে দিয়েছে, সে নিয়োগকারী অর্থাৎ সে প্রযোজক। এই অর্থটা কিন্তু তোমাকে স্পষ্ট করে বুঝতে হবে। খালি আহ দুটো আছে, একটা কি যেন প্রযোজ্য, যেন কোনটা, দুইটার নামই মনে রাখি কিন্তু ভুলে যাই খালি, এই কথা কইলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কর্তা দুটো, আমরা কর্তা ক্রিয়া নাম না নিয়ে নাম দিচ্ছি প্রযোজ্য, ওই কি বলে এটা, প্রযোজক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়া নাম নিয়েছি কারণ ওখানে একজন আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন, অতএব যে করিয়ে নিচ্ছে সে প্রযোজক, কারণ ও আরেকজনকে করার জন্য প্রযোজনা করেছে, প্রযোজনা দিয়েছে তাকে। আর তাকে যেহেতু নিয়োগ করেছে তাই সে নিযুক্ত কর্তা অর্থাৎ প্রযোজ্য কর্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা। এইবার এই প্রযোজ্য কর্তাকেও খেয়াল করো কি বলছি কথাটা, প্রযোজক কর্তাকে না, প্রযোজক কর্তা নিশ্চিত রূপে কর্তা। হুম। কিন্তু প্রযোজক কর্তাকে, এই প্রযোজ্য কর্তাকে কর্মপদও বলা হয়। আমরা যখন কারক করব তখন এই প্রযোজ্য কর্তাকে আমরা কর্মপদ হিসেবে বিবেচনা করে বলবো, দেখো তো কাকে চাপ দেখাচ্ছেন, প্রশ্নটা এরকম হয় নাকি? তাহলে কি স্যার শিশু এখানে অবজেক্ট, মানে ডেফিনেটলি। কর্ম? হ্যাঁ, এক বিবেচনায় অবজেক্ট। এবং এবং এক বিবেচনায় অবজেক্ট বলেই তো আহ দেখো আমি কোন কোন ক্যাসের দিকে গেছি খেয়াল করছো? এক বিবেচনায় অবজেক্ট বিধায়ী তো এই শিশুকে দিয়ে আহ প্যাসিভ ভয়েস ওইটাকে করিয়ে নেওয়া যায়। হ্যাঁ, বলছে মা কর্তৃক শিশুকে চাঁদ দেখানো হচ্ছে, দেখাতে হবে কিনা? কিন্তু ওই মাকেই কেবল কর্তায় তখন রাখা হচ্ছে। এবং ওই যে বাই, বাই মাদার, এই জন্য কর্তৃক বা দ্বারা এরকম আনা যায়। আর আহ ওই কারকের ক্ষেত্রে যে তোমার একে বিবেচনা করতে হবে, শিশুকে যদি দাগ দেওয়া হয় বলো তো কোন কারকে কোন বিভক্তি? তখন কর্মপদ, অতএব কর্মে দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে। এটা কি বুঝছো? স্যার তাহলে কি স্যার নিয়োগকর্তা প্রযোজক, নিয়োগকৃত তো না, প্রযোজ্য। নিয়োগকৃত হচ্ছে প্রযোজ্য, আর নিয়োগকারী প্রযোজক। নিয়োগকর্তা মানে স্যার নিয়োগকারী না? হ্যাঁ হ্যাঁ, নিয়োগকর্তা, নিয়োগকর্তা। আর নিয়োগকৃত যেটা, সেটা হচ্ছে যাকে নিয়োগ দেওয়া হয়েছে। হুম। নিয়োগকৃত মানে হচ্ছে যাকে নিয়োগ দেওয়া হয়েছে। একজন হলো নিয়োগকারী, একজন নিয়োগ। ওকে। তাহলে আমরা দুই ধরনের কর্তা দেখলাম, তার ভিতরে একজনের কর্মপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এক কর্তা আরেক কর্তাকে দিয়ে কাজটি করিয়ে যখন নিচ্ছেন তখনই। স্যার মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন ভার্বটা দেখে আমি মানে প্রথমে প্যাসিভ ভাবছি, মানে ধরে নিয়েছিলাম যে এটা প্যাসিভ। পরে না, হলো কর্তৃক না থাকায় বুঝলাম যে এটা অ্যাক্টিভ। একই। এবার ধরতে পারছো? এবং দ্বারা না থাকায় না, দ্বারা বা কর্তৃক না থাকায়, বাই দ্বারা এটা যে অর্থ আসে না সেগুলো না রাখায়, বুঝতে পারছো? এবং এটা জি বুঝতে স্যার। পারলে ওটা একটা ক্রিয়া, এবং ওটার মূল ক্রিয়া হচ্ছে দেখা, না? জি স্যার। তার মানে মা শিশুকে খাওয়াচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। হুম। ওই যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন বাদ দিয়ে বললাম এবার বেতাচ্ছেন, দেখো তো বোঝো কিনা? মানে পেটানো যেটা আর কি। এবার কিন্তু বেদ থেকে আসছে, দেখো বেদ থেকে বেতা, এটা ক্রিয়াপদ তৈরি হয়েছে। হ্যাঁ, এই ক্রিয়াপদও একটা ক্রিয়াপদ। আমরা একে বলবো ওই ধাতুর ক্ষেত্রে, যে একে বলবো ওই কি বলে এটা, নাম ধাতু। দেখো তো বোঝা গেছে কিনা কথাটা, নাম ধাতু।
নাম হচ্ছে বিশেষ্য পদ আর ধাতু হচ্ছে ক্রিয়ার। অর্থাৎ ক্রিয়ার মূল হবে যখন একটা বিশেষ্য পদ, বিশেষ্য পদ যখন একটা ক্রিয়ার মূল হয়ে ব্যবহার করা হবে তখন থেকে বলা হবে নাম। নাম পদ যখন ক্রিয়ামূল হয়ে যায়, ফুল ফোটাচ্ছেন, খেয়াল করতে হবে। তারপরে তিনি তাকে বোঝাচ্ছেন, বোঝা। হুম, এভাবে এটা ক্রিয়াপদে পরিণত হয়ে যাবে ওখান থেকে। তারপরে আহ আরো কত ধরনের এরকম হতে পারে যে আহ, সে তাকে দিয়ে এই কথাটি বলাচ্ছেন। দেখো, তার মানে তাকে দিয়ে বলাচ্ছে, আর সে যদি নিজে বলতো তাহলে কি বলতাম, তিনি বলছেন। এটি সক্রিয় ক্রিয়া, ওটাও সক্রিয় ক্রিয়া, কিন্তু ওটা আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়া। প্যাসিভ ভঙ্গিতে কিন্তু যাচ্ছে না, যাচ্ছে তুমি যেটা বলেছ পজিটিভ ভঙ্গিতে, আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়ার ভঙ্গিতে যাচ্ছে। দেখো, আমরা যৌগিক ক্রিয়া নিয়ে এবার কথা বলবো। আগে বা উদাহরণের দিকে যাই। দেখো, যদি এটাকে বলি যে ঘটনাটা শুনিয়া রাখো, তাতেও হয় না? অর্থাৎ দুটো পার্ট আছে। শিক্ষার্থীরা বসে পড়লো, এখন বসে পড়লোতে বোঝা যায় বসে পড়লো আবার বসে পড়লো। দেখো, উচ্চারণে দুই ধরনের অর্থ হচ্ছে না? একটা হ্যাঁ স্যার। হচ্ছে ও দাঁড়ায় থাকতে পারে নাই, বসে পড়েছে। আরেকটা হচ্ছে ও বসে পড়ছে। দুইটা অর্থ কি বুঝেছো? জি তাহলে ওখানে দুটো অর্থ হলেও ক্রিয়াপদ কিন্তু দেখো দুটো যুক্ত হয়েছে। একটা বসেকে তুমি বসিয়া করতে পারো, পড়লেকে পড়িয়া করতে পারো, তার মানে দুটো ক্রিয়াপদ আছে। ব্যাপারটা বোঝা গেল? দুটো ক্রিয়াপদ আছে। সাইরেন বেজে উঠলো, বেজে একটা, উঠলো একটা, দুটো ক্রিয়াপদই আছে। এখন দেখো, তুমি এটাও বলতে পারো যে ঘটনাটা রাখো শুনে, শিক্ষার্থীরা পড়লো বসে, সাইরেন উঠলো বেজে, এমনও বলা যায়। কিন্তু এমন বললে দুইটার শ্রুতি মাধুর্য যেমন কম রক্ষিত হয়, তেমন দুইটা মিলিয়ে যে একটা পদ তৈরি হচ্ছে সেটিও হয় না। দেখো তো, ব্যাপারটি বোঝা গেল কিনা? ঘটনাটা রাখো শুনে, শিক্ষার্থীরা পড়লো বসে, সাইরেন উঠলো বেজে, তাতে এই যে বেজের সাথে উঠলো মিলিয়ে যে একটা রূপ তৈরি হয়, বসে পড়লো শুনে রাখো, এই যে যে একটা রূপ গঠিত হয়, এটি আর তৈরি হয় না। এখন দেখো, যেহেতু ওভাবে সেটি তৈরি হয় না, তাহলে যেভাবে তৈরি হয় এখানে দেখো, যদি বলা হয় শুনে রাখো, তাহলে তুমি নিশ্চিত রূপে বলতে পারো শুনেটা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কারণ ঘটনাটা শুনে বলে, শুনে কি করবো, শুনে ভুলে যাবো না শুনে রাখবো না শুনে কারোর কাছে পাঠাবো, ঠিক আছে না? তাহলে শুনেও অসমাপিকা। আর বসে পড়লো, বসেটাও অসমাপিকা। ঠিক আছে, সাইরেন বেজে উঠলো, বেজেটাও অসমাপিকা। তাহলে আমরা এবার পরের অংশে পাচ্ছি সমাপিকা, আর প্রথম অংশে পেলাম অসমাপিকা। তাহলে আমরা এবার সংজ্ঞাটা কি দিতে পারি দেখো তো। একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া মিলিয়ে যখন একটা আলাদা অর্থ একত্রে মিলে একটা বিশেষ অর্থ প্রকাশ করছে, তখন একে বলা হয় যৌগিক ক্রিয়া। তাহলে যোগ হয় যৌগিক ক্রিয়ায়, কি কি যোগ হয় বলো তো, কি কি যোগ হয়? একটা, স্যার একটা সমাপিকা আর একটা অসমাপিকা। এই তো এই সমাপিকার অসমাপিকা না বইলে কি বলতে হবে এতক্ষণ ব্যাখ্যা যেটা বোঝাতে চাইলাম, অসমাপিকা সমাপিকা। অর্থাৎ অসমাপিকাকে আগে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা ক্রিয়া গঠিত হয়ে বা একত্র হয়ে একটা বিশেষ রূপ তৈরি করছে। ঠিক আছে?
স্যার আর বিশেষ অর্থ বলতে কি বোঝাচ্ছে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা যদি একটু মানে ক্লিয়ার। শুনে রাখার দ্বারা তোমার, তুমি শুনে কোথাও রেখে দেবে কিছু, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে শোনার কাজটা কেউ বলছে বসে পড়লো এরা, তুমি যদি বাবু একজন বসে আর একজন পড়লো, সে বসে তারপরে পড়লো বই, তা না। সাইরেন একটা বাজছে আর একটা কোথাও উঠছে, এমনটা না। দুইটা মিলে একটা বিষয়, একটা অর্থ প্রকাশ করছে, একটা ক্রিয়া। কিন্তু এই দুইটা ক্রিয়ার ভিতরে একটা আছে অসমাপিকা, একটা সমাপিকা আছে ভঙ্গিতে, আঙ্গিক। ধরতে পারছো? ঠিক এই কারণে দুটো মিলিয়ে যেহেতু একই অর্থ, একটা অর্থ প্রকাশ করছে, তাই এর নাম যৌগিক। কিন্তু তাদের ক্রিয়া দুইটা কি কি বলছে, একটা অসমাপিকা, একটা সমাপিকা। জি স্যার। আমরা বলছি যে অসমাপিকা সমাপিকাটা আমরা বলতে চাই, আমরা সমাপিকা অসমাপিকা বলতে চাই না, কারণ অসমাপিকাকে আমরা আগে ব্যবহার করি। এই হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি। মিশ্র ক্রিয়া দেখো বোঝা যায় কিনা, একটু পড়ে দেখো তো, 1 মিনিট একটু পড়ে দেখো মনে মনে, আমি না কইলেও কিছু বোঝো। যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে। বলো, কিছু না কইলে চলবে ব্যাখ্যা? তাজমহল দর্শন করলাম। স্যার হুম, এখানে তাজমহল দর্শন, দর্শন হচ্ছে বিশেষ্য। হুম। বিশেষ্যের পরে যে কর, কর ধনাত্মক অব্যয়ের, ধনাত্মক অব্যয় না, কর তে বা এই ধাতুগুলো প্রবৃত্তি যুগের ক্রিয়াপদ বিশেষত্ব প্রকাশ করলে এখানে কর, কর ধাতু দিয়ে করলাম, বিশেষত্ব প্রকাশ করছি। বিশেষ্যের পরে একটা ক্রিয়াপদ যুক্ত হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, বিশেষ্যের পরে এখানে ক্রিয়াপদ। ভোজন করলাম, ভোজনেও ভুজ্য গণট বিশেষ্য পদ না? গমন করলাম, গমনেও গমজ গণট। শয়নের জায়গায় সে যোগ কি বলো, অন। সে যোগ অন। অন। আকার বা একারের পরে অন থাকলে ওটা ওটা ওন হয়। হুম, শয়ন, খাওন, খাজগণ, খাওন। খেয়াল করছো? এরকম করে আমরা যখন যদি প্রকৃতি প্রত্যয় পড়ি তখন আমরা এরকম গঠন দেখবো। তবে ওটা ওই প্রচলিত শব্দগুলো আমরা দেখবো, আশা করি ওর ভিতর থেকে আমাদের আসবে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, দেখো, আমরা বিশেষ্য পদ পড়ার সময় বলছিলাম কৃদন্ত বিশেষ্য, মনে আছে? জি কৃদন্ত বিশেষ্য মানে ক্রিয়াপদ থেকে তৈরি হওয়া বিশেষ্য পদ। বলছে দৃশ, দেখা। সংস্কৃত শব্দ দৃশ, বাংলা শব্দ দেখা। তো দৃশ্যের সাথে অনর্যুক্ত হয়ে দর্শন হয়েছে, তাই এটার নাম হয়েছে কৃদন্ত বিশেষ্য পদ। এবার বিশেষণের পরে খেয়াল করো, তোমাকে দেখে প্রীত হলাম। দেখো, প্রীত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ পদ। আর হলাম তো ক্রিয়াপদ, তাই না? তো এবার একটা বিশেষণের পরে ক্রিয়া যুক্ত হয়েছে। আগেরটাই কি যুক্ত হয়েছিল? বিশেষ্যের পরে ক্রিয়া। আচ্ছা, এই দুইটার ভিত্তিতে তুমি একটু বলো তো, যৌগিক ক্রিয়ায় কি যুক্ত হয়েছিল? যৌগিক ক্রিয়ায় একটা অসমাপিকা ক্রিয়া আরেকটি আর সমাপিকা একটা কি? সমাপিকা ক্রিয়া। এবার কিন্তু আগে ক্রিয়াপদ নাই একটা, খেয়াল করছো? এবার আগে হয় বিশেষ্য পদ আছে, নাহলে বিশেষণ পদ আছে, না হলে ধনাত্মক ধনাত্মক অব্যয় বা অব্যয়। অনুকার অব্যয় থাকতে পারে। এখানে আমরা ধনাত্মক অব্যয়ের কিছু উদাহরণ দিয়েছি।
কিন্তু এটা আসলে ধনাত্মক নয়। মাথা ঝিমঝিম করছে, এটা কি ধনাত্মক? এভাবে আর কি লেখা। তো আমি একে অনুকার অব্যয় আর কি বলতে চাই। স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছে? এনামুল ভাই কি আছেন? স্যারের ল্যাপটপের চার্জ শেষ। এনামুল ভাই নাই মেবি। এনামুল ভাইয়ের পরীক্ষা শেষ। এনামুল ভাই ঘুম দিছে ক্লাস জয়েন দিয়ে। ক্লাস কি শেষ আজকের? ভাই স্যারের ভাই আপনারা ল্যাপটপের কিন্তু চার্জ। ছিল। কি করবো বলো? আমি চার্জে ধরিয়ে দিয়ে বসছিলাম, বুঝতে পেরেছো? কিন্তু সুইচটা অন করা হয়নি। স্যার এরকম হয় আসলে। আর ওটা মানে একদম বন্ধই হয়ে গিয়েছে, টেরও পাইনি কথা বলতে বলতে। চার্জে দিয়ে আমি তাকে দেখি, হায় হায়, সুইচ তো অন করিনি। যেটুকু চার্জ ছিল তাই দিয়েই এতক্ষণ চললো। যাক, আশা করছি আর কোনো দুর্ঘটনা না ঘটুক। হ্যাঁ, ওই যে যেটা বলেছিলে যে কি অনুবর্ণের কথা বোধহয় জিজ্ঞেস করছিলে না, যে ব্যঞ্জন বর্ণের বিকল্প না। এখন কথা হচ্ছে যে আমরা যেটা পড়ছি, সেখানে এই এই অনুবর্ণের যে কথাটা, আহ, ধরো ব্যাকরণের একটা আলোচনা, আর এই যে যে জায়গাগুলো, এগুলো আসলে প্রশ্ন হওয়ার পরে আমরা এর উত্তর নিয়ে কি বলি বলে তো কথা বলার সুযোগ হয়। এমনি স্বাভাবিকভাবে এই শব্দগুলো এই নেই। দেখো, অনুবর্ণ কি, এই কথাটা বোধহয় আহ আগে একবার কথা হয়েছিল। হুম। কোনো একদিন এই ব্যাপারে কথা বলেছিলাম তোমাদের কাছে কিনা, মানে অনু শব্দ যে ছোট থেকে এসেছে, এরকম ভাবেই আমরা বোধহয় ওখানে ওই যে কার বা ফলা, হ্যাঁ, এদের নিয়ে কথা বলছিলাম, যে ছোট ছোট রূপ তৈরি হচ্ছে তাই অনুবর্ণ। তবে সেক্ষেত্রে আহ কারের গুলোকে ধরা হয় না, কিন্তু ব্যঞ্জন বর্ণের যে ছোট গুলো, অর্থাৎ কি বলে, এই যে জ ফলা জতে যাচ্ছে, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার বলছি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলছি। ওই ফলাটাকেই আবার ওইখানে ওই অনুবর্ণ হিসেবে নেওয়া হয়েছে, এমন করে কথা বলা হয়েছে। এগুলোর ভিতরে ব্যাকরণিক বিশ্লেষণ অপেক্ষা ব্যাকরণের যে পরিচিতির যে জায়গাটা ভিন্ন ভিন্ন নামে বলা হয়, এমন জায়গাটা আমরা আগে একদিন একটা প্রশ্নের প্রেক্ষিতে এই কথা বলেছিলাম। আচ্ছা, ব্যাকরণের বিকল্প রূপের নাম কি, এই প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে তোমরা ওখানে আহ এই পূর্বের প্রশ্নগুলো পড়তে যে যে জায়গাগুলো পাচ্ছ, এই যে বিষয়গুলো, এগুলো ধরো ওই প্রশ্নটার ভিতরে অপশন থেকে তুমি এই উত্তরগুলো বের করতে পারবা। দেখবা যে আমি একটু অপশনটা দেখে কি কি নাম আছে এবং এগুলো কি কিভাবে বাদ দেওয়া যেতে পারে, এমন টেকনিকের অ্যান্সার দিতে হয়। কারণ এই প্রশ্নগুলো যখন করা হবে,
তখন সনাতনী আমরা যে ব্যাকরণ পড়ছি, এর বাইরে যে কোন জায়গা থেকে এসে প্রশ্ন হবে, উম সেই জায়গা আমরা পড়তে তো আসলে একটু কঠিন হয়ে যাবে, কিন্তু প্রশ্নগুলো আসলে হবে কি আমাদের স্থিত জ্ঞানের প্রেক্ষিতে আমরা ওকে বিচার করে প্রশ্নের জায়গায় একটু উত্তরের জায়গায় একটু পৌঁছাতে পারবো, আশা করা যায় কি সেটি হচ্ছে আমাদের এখানে আসলে লক্ষ্য থাকে। স্যার, এখানে অপশনের মধ্যে ফলাও দেয়া আছে, তো নির্দ্বিধায় এটা না জানলে ফলা দাগাই দিতাম। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি? উপসর্গ, ফলা, অনুবর্ণ, বর্ণসংক্ষেপ। হ্যাঁ, তুমি যেটা বলেছো তাতে অ্যান্সারটা ওখানে ফলাতেই যেত। হুম। এখন ফলাতে ফলাতে যাওয়ার না যাওয়ার আর একটা ভঙ্গি আছে। সেটি হচ্ছে ধরো আমরা ফলা বলি কয়টা? স্যার 6টা। 6টা। কিন্তু তুমি ফলা লেখো কয়টা? কয়টা লেখো বলো তো? স্যার, বেশি লেখা নাই। ফলা লেখো হচ্ছে 6টা না? স্যার নবম জরল। না, একটা রেফ ফলা লেখো না একটা? জি স্যার। আমি কি স্ক্রিন শেয়ার করেছি? জি স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে। বলছে রেফ ফলা লেখো একটা। তো রেফ ফলা যখন লিখছো, কিন্তু রেফটা কি আসলে ফলা? স্যার ফলার সংজ্ঞাটা কি? ফলার সংজ্ঞাটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপ, যেটা ব্যঞ্জনের পরে যুক্ত হয়। কারণ ফলা বা কার এরা তো ব্যঞ্জনের পরে যুক্ত, এরা কি আগে যুক্ত হয়? কয় র ফলা যখন তুমি লেখো, তখন কয়ের পরে যে রটা যুক্ত হয়। কিন্তু তুমি যখন কয় রেফ লেখো, তখন রেফটা কোথায় যুক্ত হয়? স্যার আগে স্যার রটা মানে এখন এই অবচ্ছন্ন। রটা কি আর ফলা বলতে পারছো? না স্যার। তুমি যখন মগ্ন লেখো তখন গয় ন লেখো, তাই না? নটা জি। ফলা। কিন্তু তুমি যখন মন্দ লেখো তখন নটা কি ফলা? স্যার মানে এটা দাঁড়াচ্ছে যে ফলাটা হচ্ছে অনুবর্ণের ভিতরেই পড়ে, এই জন্য অনুবর্ণটা হচ্ছে ব্রড সেন্সে, এই কারণে অ্যান্সারটা অনুবর্ণ হবে। হ্যাঁ, আমি কেন কোন কোন বিশ্লেষণের দিকে যাচ্ছি এটা কি ধরতে পারছো? জি স্যার। যে বিশ্লেষণের দিকে যাচ্ছি, যে ওইটা হচ্ছে আছে, নও আছে, রও আছে। কিন্তু এই ন র শব্দ যখন লিখবা, শব্দ শব্দতে বটা কি ফলা? বটা ফলা না। সুতরাং এখানে সংক্ষিপ্ত রূপ ধারণ করছে, কিন্তু সংক্ষিপ্ত রূপ ধারণ করেও যদি পরে হয়, তাহলে আমরা তাকে ফলা বলবো। আর আগে হলে ছোট হয়ে বসছে, এই ফলা এবং ওইটা এগুলো সব মিলিয়ে অনুবর্ণ, অর্থাৎ ফলা নিজেও একটা অনুবর্ণ। আমরা এই যে দেখো, এই যে যে আলোচনা পেয়েছি বা করেছি, এই আলোচনা তোমাদের সময় করা হয়নি, কোনো এক বছরের প্রশ্নের প্রেক্ষিতে আমরা এই আলোচনা করেছিলাম এরকম। পূর্বের আহ, প্রশ্নগুলো যখন শিক্ষার্থীরা পড়তে যে এরকম বিষয়ের সম্মুখীন হয়, তো আমি তোমাকে যেটি বলছি যে ওই প্রশ্নগুলো কোন জায়গা থেকে এসেছে, সেই জায়গায় আমরা পৌঁছাতে আহ, পারছি। ওই প্রশ্নগুলো দেখে দেখে ওখান থেকে পড়ছি, তোমরা পড়ছো, সেটি ভালো হচ্ছে। কিন্তু বলতে চাচ্ছি যে এইগুলোতে বিশ্লেষণটা আছে, সেটি কিন্তু অনুভব করা যায়, বুঝতে পারো তোমরা একটু চেখে দেখলে সেগুলো ধরতে পারবা। এই, তার মানে দুটো জিনিসের ভিতরে পার্থক্যের জায়গা থেকে আমরা ফলায় থাকতে পারছি না। এই জ্ঞানটুকু থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা ফলায় থাকতে পারছি না। আচ্ছা, কলম তো তুলতে পারছি না। কথা।
হ্যাঁ, এই কি বলে জুমের এটা উপরে ওঠার কারণে আমি তো আবারও আজকে আর কোনো কলম উঠাতে পারছি না, তাই না আমল? আগে একদিন এরকম হয়েছিল, হঠাৎ করে পরে কলম আসছে। তার স্লাইডটাকে অফ করে দিয়ে আবার নতুন করে অন করেন, আমরা মোটামুটি fixed। ওই তাই তো করলাম একবার। তাহলে না, স্ক্রিন শেয়ার না, স্লাইডটাকে অফ করে দেন, মানে একদম নতুন করে আবার ওপেন। দেখছি দেখি স্লাইড দেব নতুন করে উঠাবো। স্যার আরো দুইটা কোশ্চেন আছে, এগুলো কি ক্লাসের পরে করব? বলো, কথা বলো দেখি, কথা বলতে বলতে যাই আমি। ই করছি। বাংলা স্বরধ্বনি কয়টি? অ্যান্সারে দেয়া বাংলা স্বরধ্বনি কয়টি? টিএসসির সিনিয়র ইনস্ট্রাক্টর মৌলিক স্বরধ্বনি কয়টি এটা লিখেছেন? কিছু লেখা নয়, শুধু লিখেছে বাংলা স্বরধ্বনি কয়টি। অপশনে দিয়েছে 5, 7, 9, 11। সেখান থেকে ওনারা অ্যান্সার নিয়েছে হচ্ছে 7। 7টি নিয়ে দেয় ওখানে মৌলিক আসতেছে মাই মডরাসা থেকে। ওখানে প্রশ্ন থেকে বোধহয় মৌলিক শব্দটা বাদ। আচ্ছা, তাই মনে হয়। হ্যাঁ, বলেছি তো। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি ব্যবহৃত হয়? অ্যান্সারে দিয়েছে 45টি। এটা কি 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 প্রশ্ন? আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? আধুনিক বাংলা ভাষায় এটা হুম, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে হ্যাঁ, সরকারি। কয়টি বর্ণ ব্যবহৃত হয়, এই যে যে প্রশ্ন, এই প্রশ্নের এবার যে 45টি দিয়েছে 45টাকে লিখে দিয়েছে। না, অপশনে দিয়ে 52টি, 5টি, 38টি, 45টি। ওনারা answer 45টা না না, যে 45টা তোমাকে দিয়েছে 45টা লিখে দিয়েছে কিনা? না স্যার, 45টা নিচে ব্যাখ্যা দেয়নি। নিচে ব্যাখ্যা নাই? নিচে ব্যাখ্যা নাই ওখানে, হ্যাঁ? না স্যার, দেয়া নাই। হ্যাঁ, নিচে ব্যাখ্যা নাই। আমরা বোধহয় কোনো একদিন বের করছিলাম, আমরা বর্ণ নিয়েছি। আহ কয়টি বর্ণ ব্যবহার করা হয় সেটা লেখা প্রশ্ন। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? স্যার আধুনিক বাংলা ভাষা বলতে হ্যাঁ, কি বুঝতে বুঝি? পেরেছি, প্রশ্নটা বুঝেছি, কিন্তু বর্ণের কথা বলে 45টার কথা বলা হয়েছে। জি স্যার। না, এটা কেমন করে? ধ্বনির কথা বললে কথাটা ভিন্ন হতো, কিন্তু বর্ণের কথা বললে তো তোমার 39 আর 11-র বাইরে। তার নয়েজ হচ্ছে তো কথা বোঝা যায় না। হ্যাঁ, কেউ একজন ওপেন করে রেখেছে। এনামুল কে আছে দেখো এনামুল তো, ভাই বোধহয় গান আপনারই টান তো চলছে, এখানে ওকে মিউট করা। করে দাও। নাফিস আপু। এই দেখো, আমি যেটা বলছি যে আধুনিক বাংলা ভাষায় 45টি বর্ণ ব্যবহার করা হচ্ছে, এটি বলছে। জি স্যার, কিন্তু এখানে আধুনিক বাংলা ভাষাটা কোনটা এটা আমি বুঝি নাই। না, আধুনিক বাংলা ভাষা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে চলমান সময় লিখতে যে যেটি ব্যবহার করা হয় রিয়া সেটা। আপু আপনি কথা বলার পরে ইয়ে করে দিয়েন, মিউট করে দিয়েন। না, আর এই এর উপরে 45টি পরীক্ষায় প্রশ্ন আসছে এবং উত্তরও 45টা, সেরকম। ওখানে আর কি কি আছে অপশন? 52টি, 45টি, 5টি, 38টি। 52, 45, 5, 8। 38টি, 38। এটা বোধহয় এরকম প্রশ্ন, ধরো আমাদের বর্ণমালায় বর্ণ আছে 50টা, 39 আর 11। এখন আহ ব্যবহারের ভিতরে ব কেও আলাদা করে বাদ দিয়ে দেওয়া হয়েছে একটাকে, আর বাদ বাকি সব কয়টাকেই ব্যবহার করা হয়।
সেখানে 45টি ব্যবহার করার কি কারণ আছে, এটি আমার ইসের ভিতরে নেই, কি কারণে তারা নতুন ভাবে 45টি ব্যবহারের কথা লিখেছে, তবে এটি একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, এখানে উত্তর যে দিয়েছে গাইডে, গাইডে উত্তর, সেই উত্তরের ব্যাখ্যা দেওয়া নেই। ওখানে গাইডের উত্তরের ব্যাখ্যা আছে, তুমি যে বইয়ে দেখেছো? না স্যার, ব্যাখ্যা নেই, অগ্রদূত বইয়ে ব্যাখ্যা দেয়নি ওনারা। আম, ওখানে অগ্রদূত বইয়ে তুমি প্রশ্নটাই কি আছে, বাংলা ভাষায় আধুনিক বাংলা ব্যাকরণে মোট আধুনিক কয়টি, মোট হ্যাঁ বলো, কয়টি মোট মোট কয়টি বর্ণ ব্যবহার করা হয় সেটা। কি স্যার, মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? এখানে এই যে আমি একটা সার্চ দিলাম, এখানে আছে পূর্ণরূপে ব্যবহৃত বর্ণ। আচ্ছা, পূর্ণরূপে ব্যবহৃত বর্ণ, তো তার ক্ষেত্রে 50টা থেকে 5টা সংক্ষিপ্ত রূপে আসার বিষয় আছে। হুম, 5টা সংক্ষিপ্ত রূপে আসার বিষয় আছে, সেটি হচ্ছে যে তোমার উ আছে, অনুস্বার আছে, চন্দ্রবিন্দু আছে, খণ্ডত আছে। আচ্ছা, উ অনুস্বার চন্দ্রবিন্দু উ অনুস্বার চন্দ্রবিন্দু খণ্ডত, আর কোনটা, 4টা, উ অনুস্বার চন্দ্রবিন্দু খণ্ডত, স্যার ইও। ইয়োকে কি সংক্ষিপ্ত রূপে পূর্ণরূপে ব্যবহার করে না করে পরিবর্তিত রূপে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ইয়োকে ধরা যায়। পরিবর্তিত রূপে ব্যবহার না করে, মানে কি পূর্ণ ইয়োকেই ব্যবহার না করে অন্তঃস্থীয় আকার বা অন্তঃস্থীয় আকার দিয়ে ব্যবহার করা হয়। তো এইটা হতে পারে প্রশ্ন। আচ্ছা, স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলো। স্যার নিত্য সম্বন্ধীয় অব্যয় আর সাপেক্ষ সর্বনামের মধ্যে পার্থক্য কি? নিত্য সম্বন্ধীয় অব্যয় আর সাপেক্ষ সর্বনামের ভিতরে পার্থক্য তো দুইটাই একই, যে গর্জে, যত গর্জে তত বর্ষে না, দুইটা জিনিসই এক। সাপেক্ষ সর্বনাম আহ পরস্পর একটার সাথে একটা জুড়ে আছে, আর নিত্য সম্বন্ধীয় অব্যয় হিসেবে ওই দুটো সর্বনামকেই সেখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, দুটো স্যার সর্বনামই এক। এখন যদি তুমি প্রশ্ন দুটো করতে থাকে। পারো, তুমি প্রশ্ন করতে পারো যে কখন আমি নিত্য সম্বন্ধীয় অব্যয় বলবো আর কখন সাপেক্ষ সর্বনাম বলবো। এই তো, কখন নিত্য সম্বন্ধীয় অব্যয় বলবো, কখন সাপেক্ষ সর্বনাম বলবো। কিন্তু দুইটাকে তুমি আলাদা হবে এই যে কি করে আমরা পাবো, কোনো আলাদা কিছু নাই। সাপেক্ষ সর্বনামে, সাপেক্ষ সর্বনামে আমরা তাকে রেখেছি যে যেমন যথা তথা, এগুলা নিত্য সম্বন্ধীয় অব্যয়। এই সম্পর্কে যখন আমরা লিখবো, অর্থাৎ যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, তাকে নিত্য সম্বন্ধী অব্যয় বলবো। আর সাপেক্ষ সর্বনামও, ওটা যখন ওখানে নাউনের মতন কাজ করছে, নাউনের মতন কাজ করবে যখন, আচ্ছা, যেমন যে, সে, যথা ধর্ম তথা জয়, এই জায়গাটায় যথা, এই যে উদাহরণ আছে, আহ, মানে ওটা অত বেশি নাউনের মতন কাজ করেনি। দেখো তো ব্যাপারটা বুঝছো কিনা, কিছুটা সূক্ষ্ম পার্থক্য চাচ্ছ তাই বললাম। যে, যে সহে সে রহে, দেখো তো এখানে ওরা কর্তা হিসেবে কাজ করছে না এখানে, আহ, যে সহে সে রহে, কিন্তু আহ যখন তখন, এইবার কিন্তু যখন এবং তখনটা এরা ওখানে কর্তার মতো কাজ করছে না, ওরা এখানে কিন্তু নাউনের পরিবর্তে আসার মতো না। যত গর্জে তত বর্ষে, দেখো এরা কর্তার মতন কাজ করছে না, কিন্তু জাস্ট ওই গর্জনের আহ অবস্থা বোঝাচ্ছে।
দুইটার ধরন একই রকম। সাপেক্ষভাবে এটাও থাকে নিত্য সম্বন্ধ, এই যে যুগ্ম শব্দতে গঠিত, কিন্তু একটার ক্ষেত্রে প্রকাশভঙ্গিটা নাউন বিশেষ্য এবং তার পরিবর্তিতে ব্যবহৃত হওয়া এমন বোঝাবে। ধরতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে আর যেখানে নাম। জি স্যার। মানে সর্বনাম যেটা আর কি, মানে নামের পরিবর্তে যেখানে হচ্ছে ঠিক এইরকম হবে। আর আহ, যেখানে ব্যাপারটি নামের পরিবর্তে হয় কিন্তু কন্ডিশন আছে, একটার সাথে একটার একটা সম্পর্ক আছে, এবং একটাকে ছাড়া একটা হচ্ছে না, এরকম একটা ভঙ্গি যেখানে আছে, যে আমরা দেখলাম যে যুগ্ম রীতিতে যেটা গঠিত হচ্ছে, পরস্পরের উপর নির্ভরশীলতা যেখানে থাকছে, এই পার্থক্য এর ভিতরে আছে। এবং তুমি বুঝবে যে যেখানে সেটি নাউনের পরিবর্তে মনে করা যায় তাকে, অথবা সেটি সেখানে কর্তা রূপে ব্যবহৃত হচ্ছে, তাই নাউনেরই একটা প্রতীক। এইভাবে ব্যবহার করা যাবে। তাহলে আমরা যৌগিক ক্রিয়া শেষ করছি, এবার মিশ্র ক্রিয়ায় যাই। আর কোনো প্রশ্ন আছে কি? থাকলে করো, আমরা কথা বলবো একটু পড়া এটাকে নিয়ে। হ্যাঁ, তো বলছে আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি প্রীত, আর ক্রিয়া পেলাম হলাম। ওদিকে পেয়েছিলাম অসমাপিকা ক্রিয়ার সাথে ক্রিয়া, আর এদিকে পাচ্ছি বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সাথে ক্রিয়া। দেখো মাথা ঝিমঝিম করছে। এখন এই যে ঝিমঝিম করছে, বলছে এখানে একটা অনুভূতির ব্যাপার আছে। কন কন করা, যেটা শীতে কন কন করছে বা ব্যথায় কন কন করছে। হ্যাঁ, তারপরে এদিকে ঝনঝন আছে বোধহয়। হ্যাঁ, এই যে ঝনঝন করছে, এই ঝনঝনটা হচ্ছে তোমার ধন্যাত্মক। হুম, না মনে হয় ঝনঝন করছে। দেখো এটা ক্রিয়া, এর মানে কি আছে? অনুকার। অনুকার আর ধন্যাত্মক এর ভিতরে আমি একটা পার্থক্য বলেছিলাম বোধহয়, না এখনো বলিনি, তোমাদের তো এখানে আসা হয়নি। এটা ধন হয় জফলা হবে, অর্থাৎ ধ্বনি থেকে এসেছে শব্দটা, তারপরে রস্যি আর এটা জফলা হবে। আর একটা হচ্ছে অনুকার। অনুকারটা হচ্ছে অনুভূতির জায়গা থেকে আসবে, অর্থাৎ যা ই থাকবেন, সাউন্ড নেই যেখানে। যেমন ঝিমঝিম করার ভিতরে কোনো সাউন্ড নাই, কন কন করা ব্যথায় কোনো সাউন্ড নাই, কিন্তু ঝনঝন করাটা কি আসলে? সাউন্ড। তো বলছে এরকম দ্বিরুক্ত শব্দ যেটা অনুকার অব্যয় এবং অনুভূতি বা ধন্যাত্মক অব্যয় যেটা, তার উপরে একটা ওই ক্রিয়াপদ যুক্ত হবে, মূল ক্রিয়া ধাতু। এটা যুক্ত হলে তাকে আমরা বলবো জটিল ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। তাহলে আমরা দেখছি জটিল বা মিশ্র ক্রিয়া গঠিত হয় তিন ভাবে, আর অসমপিকা আর সমপিকা মিলিয়ে এই একভাবে গঠিত হয় কি? যৌগিক ক্রিয়া। তাহলে আমরা প্রয়োজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া আর জটিল ক্রিয়া, তিনটা ক্রিয়া থাকতাম। এইবার আজকে তোমাদের সাথে আলোচনায় একটা নতুন ক্রিয়ার কথা একটাকে বলছি, সেটি হচ্ছে দ্বিকর্তা ক্রিয়া। আমি ওটা লিখে রাখবো, কারণ ওই নামটা তো আর হট করে এমনি ব্যবহার করা যাবে না, মনে রাখতে হবে। ঠিক যেমন একটা লিখে রেখেছি, দেখো সমধাতুজ ক্রিয়া, তোমরা হয়তো শোনোনি বোধহয় নামের আগে, কিন্তু তোমরা সমধাতুজ কর্ম শুনেছো। দেখো তো কথাটা শুনছো কিনা। সমধাতুজ কর্ম শুনেছো? যদি না শুনে থাকো, কর্তা পড়ানোর সময় যে আমরা তখন কর্মের শ্রেণী, কি করতাম না, কারক বিভক্তি পড়তে যে যখন আমরা কর্মের শ্রেণী বিভাগ করবো, তখন আমরা পড়বো সমধাতুজ কর্ম। যেমন দেখো, বলা হচ্ছে যে সে এক ঘুম ঘুমিয়েছে। তো এই ঘুমটা আছে বিশেষ্য পদ হিসেবে, আর ঘুমিয়েছেটা আছে কি পদ হিসেবে? ক্রিয়া। দেখো তো বোঝা যাচ্ছে কিনা।
যে ঘুমটা হচ্ছে বিশেষ্য পদ আর ঘুমিয়েছে এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন ঘুমিয়েছে ক্রিয়ার ক্রিয়ামূল কি, অর্থাৎ ধাতু কি? ঘুম। দেখো তো বোঝা যায় কিনা, ঘুম থেকেই ঘুমিয়েছে তৈরি হয়েছে। আবার এই ঘুম শব্দটাও ঘুম থেকেই তৈরি হয়েছে। তার মানে ক্রিয়া এবং সরি, কর্ম এবং ক্রিয়া একই পদ থেকে তৈরি হয়েছে, একই ধাতু থেকে এসেছে। তাই ঘুমকে বলা হয়েছে সমধাতুজ কর্ম। এই ব্যাখ্যা তোমাদের কাছে আছে। তা ঘুমকে যদি সমধাতুজ কর্ম বলা হয়, তাহলে ঘুমিয়েছে কে কি বলতে হবে? নর্মালি সমধাতুজ ক্রিয়া, অর্থাৎ কর্ম ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন ক্রিয়াটাকে বলা হবে সমধাতুজ ক্রিয়া। ধাতুজ মানে ধাতু থেকে উৎপন্ন, আর কর্মটাকে বলা হবে সমধাতুজ কর্ম। তো আমি বলছি যে সমধাতুজ কর্ম আছে কিন্তু সমধাতুজ ক্রিয়া নাই। এটা তোমরা জানো, তোমাদের বেসিক্যালি ওই 6 পর্যন্ত যেটা জটিল ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া এবং প্রয়োজক ক্রিয়া এ পর্যন্তই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 6টা থেকেই প্রশ্ন হবে, কিন্তু এটার মাধ্যমে মূলত আমি সমধাতুজ কর্মকেও বোঝানোর চেষ্টা করলাম। আর একটা ক্রিয়াপদও এখান থেকে আমরা আবিষ্কার করেছি। এই ক্রিয়াপদগুলো 4 ধরনের ভাব নির্দেশ করে, এখানে আছে দেখো। তাকে এই ক্রিয়ার ভাব বলা হয়, বা মুড, যেটা ইংরেজিতে একে বলা হবে মুড। এটা 4 ধরনের হতে পারে, বলছে ক্রিয়া ঘটার যে ধরনটা প্রকাশ করবে। এখানে সংজ্ঞা লেখা আছে দেখো, নির্দেশক, অনুজ্ঞা, সাপেক্ষ এবং আকাঙ্ক্ষা, এই 4 ধরনের ভাব ক্রিয়ার মাধ্যমে প্রকাশ হয়ে থাকে। আমরা 4টা ধরনকে একটু বোঝার চেষ্টা করব। এখন নির্দেশক ভাব মানে, নির্দেশক মানে হচ্ছে স্বাভাবিক বিবৃতি। বলছে আমি বই পড়ি। আচ্ছা, আমি বই পড়ি দ্বারা তুমি কি বোঝো? আমি এখন বই পড়ছি? দেখো, আমাদের যখন জিজ্ঞেস করা হয় কি করিস, আমরা কি উত্তর দিই সাধারণত? এই তো বই পড়ি, নাকি? কি করছিস? এই তো ভাত খাই। মানে ভাত খাওয়ার সময়ও বলছি ভাত খাই, কিন্তু ওই সময় এটা বলাটা ঠিক হচ্ছে না। ওই সময় যদি বলা হয় তাহলে বলতে আমি ভাত খাচ্ছি। আর আমি বই পড়িটা আসলে, আমি যে বই পড়ি মানে আমি যে বই না পড়ে থাকি না, মানে মাঝে মাঝে বই পড়ি, বা একটু বেশি পড়ি বা একটু কম পড়ি, আমার এই স্বাভাবিক একটা বিবৃতি দেওয়া হচ্ছে। এইরকম যখন স্বাভাবিক বিবৃতি দেওয়া হয় তখন তাকে বলা হয় নির্দেশক বাক্য বা নির্দেশার্থক বাক্য, বা অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা। এইটা ক্রিয়ার হচ্ছে একটা প্রথম ভাব বা মুড। এরপর এটা কি আছে দেখো, অনুজ্ঞা। এখন অনুজ্ঞা 4টা ধরন দেখানো হয়েছে দেখো। 4টা ধরনের ভিতরে আদেশ আছে, উপদেশ আছে, নিষেধ আছে, অনুরোধ আছে। এখন এই 4টা ভাব অনুজ্ঞার, দেখো কিভাবে তুমি এটাকে অনুভব করতে পারো। যে আদেশ ইতিবাচক হতে হবে প্রথমত, তারপরে কোনো কিছু করার জন্য তাকে, মানে নির্দেশনা কিন্তু স্বাভাবিক বিবৃতি, আদেশের ভিতরে অর্ডারের যে ভূমিকা সেটি থাকবে। হচ্ছে চুপ করো, উপদেশ হচ্ছে মন দিয়ে পড়ো, নিষেধ মিথ্যা বলো না। এখন এই মিথ্যা বলো নাও একটা উপদেশ, কিন্তু খেয়াল করো। আর আমাকে শুনতে পারছো? তোমরা কি আমার সাথে আছো নাকি? হ্যাঁ স্যার, আছি। ও, তাহলে আমি তো একা একা অনেকক্ষণ কথা কয়ে যাচ্ছি। একা একা অনেকক্ষণ কথা কইলে মনে হয় যে নাই, মনে হয়।
আমরা বললাম যে নিষেধ আর উপদেশ এর পার্থক্যটা আমরা একটু ধরে রাখার চেষ্টা করবো যাতে আমাদের ভুল না হয়। আচ্ছা, উপদেশের ভঙ্গি ইতিবাচক আর নিষেধের ভঙ্গি দেখো নেতিবাচক। মিথ্যা বলো না, বলতে সত্য বলো, এটা বললে কি হতো? নিষেধ হতো। উপদেশ হতো, আদেশ হতো, উপদেশ। উপদেশ সরি। হ্যাঁ, আর মিথ্যা বলো না এটা বললে হচ্ছে এটা নিষেধ হয়েছে। অর্থাৎ উপদেশেরই আঙ্গিক গঠনগত দিক থেকে নেগেটিভ হওয়া। অনুরোধ বলতে ছাতাটা দিন তো ভাই। অর্থাৎ অনুজ্ঞাকে আমরা চার ভাবে প্রকাশ করছি: একটা আদেশ, উপদেশ, নিষেধ আর অনুরোধ। অর্ডার, অ্যাডভাইস, ফরবিডেন্ট, কি ওটাকে বলে, প্লিজ। এই চারটা ভঙ্গি কি অনুজ্ঞা বা আদেশের জায়গা থেকে আমরা পেয়ে থাকি। সাপেক্ষ দেখো, যদি সে পড়তো তাহলে সে পাশ করতো। এই যে পড়তো ক্রিয়াটা সাপেক্ষ ভাবে বা শর্ত সাপেক্ষে আরেকটার সাথে যুক্ত হয়েছে। এই যে একটা ক্রিয়ার ভাব। ভাব মানে আমরা প্রকার ভঙ্গির ধরনের কথা বলছিলাম। এবার আকাঙ্ক্ষা দেখো, অপটেটিভ যে ভঙ্গিটা আছে, প্রত্যাশা, ইচ্ছা প্রকাশ করা, বলতে তার মঙ্গল হোক। তার মানে আমরা, প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনাও সেখানে থাকতে পারে। আকাঙ্ক্ষা সেখান থেকে প্রকাশিত হচ্ছে। সাপেক্ষ জায়গায় আমরা পাচ্ছি যে ক্রিয়ার সাথে পূর্বের সাথে একটা আহ সম্পর্ক থাকছে ক্রিয়াপদের মাধ্যমে। যে যদি সে পড়তো, সাথে সাথে ওই যে সে বা সে সর্বনাম ব্যবহার করা হয়েছে। সুতরাং আহ এই সের ভিতরেও আহ সাপেক্ষ যে ভঙ্গি, শর্ত সাপেক্ষে, হুম, সেটি কিন্তু নেই। একদম তা না। খেয়াল করো যে সে পড়তো, যদি আছে, যদির মাধ্যমে ওই সাপেক্ষ ভঙ্গিটা এখানে এসেছে, আর তাহলের মাধ্যমে। কিন্তু সে কিন্তু উভয় বাক্যেই একই রকম, মানে একই আর কি। যদি সে পড়তো তাহলে চাকরি পেতেই হতো, তাহলে সে আমরা লিখেছি আলাদা। তবে একই কর্তা হলে তাকে দুইবার না লিখলেও চলে। আমরা এই চার প্রকারের ক্রিয়ার মধ্যে দেখবো, এবং চার প্রকারের ভিতরে উপদেশ নিষেধ এগুলো গুরুত্বপূর্ণ। একটা নেগেটিভ এক্সপ্রেশন, একটা পজিটিভ এক্সপ্রেশন। নেগেটিভ পজিটিভ যে কথাটি বললাম তাতে ওর একটা যে ভালো মন্দ ব্যাপারটি এটা বিবেচনা করবে না। ব্যাপারটা হচ্ছে ওর আঙ্গিকগত দিক থেকে একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করা, আরেকটা ইতিবাচক দিক থেকে উপস্থাপন করা, এই কথাটাই করেছি। অব্যয় পদ এর একটা বিভাজন আছে, সংজ্ঞা আছে। ন ব্যয় হচ্ছে পরিবর্তন নেই যার। ব্যয় মানে ব্যাকরণে এখানে আমরা কি অর্থে নিচ্ছি? পরিবর্তন অর্থে, অপরিবর্তনীয়। তাই অব্যয়। বলতে অপরিবর্তনীয় কিভাবে? দেখো, কোনো বিভক্তি যুক্ত হবে না এই পদগুলোতে। এ পদের এক বচন বা বহু বচন হয় না। এই পদের লিঙ্গান্তর হয় না। অর্থাৎ তার জেন্ডারের বিভাজন হচ্ছে না। এবং একাধিক পদ বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায় এরা। এই হচ্ছে এই অব্যয় পদগুলোর কাজ। এবং এদের কাজের মাধ্যমে এই পরিচিতিটা পাওয়া যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিভক্তি যুক্ত হয় না, এক বচন বা বহু বচন হয় না, লিঙ্গান্তর হচ্ছে না অব্যয় পদগুলোর, এবং এক বা একাধিক পদ বা বাক্যের সংযোগ ও বিয়োগ ঘটাচ্ছে। হুম। আমরা অব্যয় পদের যে প্রকারভেদ দেখবো, এগুলো সহজ স্বাভাবিক মনে রাখার জন্য প্রয়োগের মাধ্যমে আমরা দেখব যে পদগুলোর কোনো রূপান্তর আমি ঘটাতে পারছি না, কেবল ভাষারীতির দিক থেকে কিছু রূপান্তর ব্যতীত।
ঠিক তার ভিত্তিতে আমাদের যে ভাষায় যে অব্যয় গুলো প্রচলিত আছে তাদের কেবল কোন ভাষা তার ভিত্তিতে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যে বাংলা, তৎসম এবং বিদেশি। তোমরা দেখলেই বুঝতে পারবা কি কি আছে কোথায়। বলছে এই অব্যয় গুলোকে আমরা চার ভাগে ভাগ করছি, এবং আমরা তিনটে ভাগের কথা 8 প্রকারের পার্থক্য পড়াতে যে বলেছিলাম বলে তোমাদের এগুলো সম্পর্কে আগে কথা হয়েছে আমি ধরে নিচ্ছি। এবং এখন আমরা এই 4 প্রকারের প্রকারভেদ করতে যে বুঝে ফেলবো যে এটা খুব বেশি জটিল নয়। সমুচ্চয়ী, আমরা যোজকের কথা বলেছিলাম। সমুচ্চয়ী বা যোজক এটি আসলে কনজাংশন, সংযোজক যে নামটা, বলছে পদের সাথে পদে বা বাক্যের সাথে বাক্যের সংযোজন বা বিয়োজন হতে পারে বা অর্থের সংযোগ ঘটাতে পারে। আমরা এখানে নামের ভিত্তিতে এবং উদাহরণের ভিত্তিতে কার কি কাজ সেটি বুঝতে পেরে তাকে সেই অনুযায়ী নাম সর্টিং করেছি। হুম? সংযোজক অর্থাৎ যুক্ত করছে, তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করেন। এবার বিয়োজক বলছে এই যে যেগুলো আছে দেখো, বলছে, চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। হুম? বলছে কখন বুঝবো সংযোজক হচ্ছে কখন বিয়োজক হচ্ছে, একটা ভিন্নতা আছে। চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। দেখো এখানে তো চেষ্টা করেছি এর সাথে সফল হতে পারিনি কথাটার একটা সংযোগ কিন্তু আছে, কিন্তু এটাকে বিয়োজক বলা হচ্ছে এই ভঙ্গিতে যে পরের যে কথাগুলো আসছে সেটা অনেকটা নেগেটিভ ভঙ্গিতে আসা। এখন চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। যদি বলতাম চেষ্টা করেছি তাই সফল হয়েছি, তাহলে কি হতো এটা বলো তো? তখন কিন্তু আর এটা স্যার সংযোজক হতো তখন। সংযোজক হতো। আমি এই যে যে সূক্ষ্ম জায়গাটায় গেলাম, ধরতে পেরেছ যে তার কি করে বুঝবো ওটা সংযোজক না বিয়োজক? যুক্ত তো দুইটাই, কিন্তু সংযোজক বিয়োজক নাম যুক্ত করার জায়গা থেকে নয়। না, যুক্ত করার জায়গা থেকে নয়, কেবল যুক্ত হয়ে পরবর্তীতে অর্থটা কি দিচ্ছে তার সাথে, সেটি কি সেখানে বৃদ্ধি করছে না নেতিবাচক করছে না কমিয়ে দিচ্ছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সংকোচক দেখো ছোট করে ফেলছে, সেই বলছে যে তিনি বিদ্যা না তো সৎ ব্যক্তি নন। তাহলে নেগেটিভ এক্সপ্রেশন আসছে, ওই সেই উপরের কথা যে আহ, তাকে বুঝতে হবে সে তার ব্যবহার দেখে যে এটা আসলে পূর্বেরটার জন্য কি পরিবর্তন নিচ্ছে। যে একটা সংকোচক, সে তার আগে যে অব্যয়টা আছে সেই অব্যয়, যে অব্যয়টা, অব্যয়ের আগে যে অংশটা আছে সেই অংশটা সম্পর্কে সে কি ধরনের চিন্তা এখানে প্রকাশ করছে। এরপরে আছে অনুগামী সমুচ্চয়। দেখো তাও তাই, যে এই যে যে অব্যয় পদগুলো আছে যেগুলো একটা একটার অনুগামী হয়, যে সে যদি, তাহলে যদিও, যেন, তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গের আশঙ্কা রয়েছে, আর আজ যদি পারি একবার সেখানে যাব। এই যে যদি কে ব্যবহার করে দিয়েছে, যে কে ব্যবহার করে দিয়েছে, এগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী মানে আমরা এর আগে অর্থটা জেনেছি যে যোজক। হুম? এবার এই আলোচনার বাইরে এসে আমরা নতুন ভাবে কথা বলছি যে এই যে উপরে 4 প্রকার দেখলাম এইগুলোকে এক নামে কি বলা হয়, যোজক বলা হয়। এবং ব্যবহারের ক্ষেত্রে এদের ভিন্ন ভিন্ন নাম আরো হয়ে থাকে। যেমন দেখো সাধারণ যোজক, অর্থাৎ দুটি শব্দকে জুড়ে দেয়। বিকল্প যোজক বলছে আমি এই যে একটু আগে বললাম সবগুলো যুক্ত করছে, কিন্তু তারপরেও আমরা নাম দিচ্ছি বিয়োজক, সংকোচক, তাই না? এখানে আসলে সবাই যোজক, সেই ব্যাখ্যাটাই কি পরে দেওয়া হচ্ছে যে সবাই আসলে যুক্ত করছে, কিন্তু যুক্ত করার ভিতরে তার কোন ধরনের চিন্তা আছে বা কোন ধরনের
অবস্থার প্রকাশ ঘটাচ্ছে সেটা একটু দেখছি। বলছে সাধারণ যোজক শব্দ দুটিকে জুড়ে দেয়, বিকল্প যোজক বিকল্প নির্দেশ করে। হুম। বিরোধমূলক যোজক প্রথমটির সাথে বিরোধ, দ্বিতীয়টি নির্দেশ করে। দেখো, এত বৃষ্টি হলো তবু গরম গেল না। কারণবাচক একটি অন্যটি কার্যকর নির্দেশ করে। হুম। সাপেক্ষ যোজক বলছে, দেখো ওই যে সাপেক্ষ যোজক অব্যয়, নিত্য সম্বন্ধীয় অব্যয়, খেয়াল করো একটু আগে যে প্রশ্নটা করেছিলে, যে সেই নিত্য সম্বন্ধীয় অব্যয় কিন্তু এখানে আবার কি সাপেক্ষ যোজক। আবার ওদিকে যে সাপেক্ষ সর্বনাম, কারণ এখানে যুক্ত করছে তাই যোজক হইছে। ওদিকে ওই যুক্ত করুক কিন্তু তো সর্বনাম যোজক হিসেবে বসছে, অতএব ওখানে মানে তার কাজটা হচ্ছে যোজকের। ব্যাপারটা বুঝতে পারলে না? কাজটা যোজক, যুক্ত করছে তাই, কিন্তু তাতে সর্বনাম কখনো কখনো, আবার কখনো কখনো অব্যয়। অন, অন্যই অব্যয়। দেখো তো এই নাম আমরা ব্যবহার করেছিলাম কার জন্য, কও তো? অনন্যই অব্যয় নামটা কার জন্য ব্যবহার করেছিলাম? ইন্টারজেকশন হয়ে যায়। ইন্টারজেকশনের জন্য। প্রিপোজিশন তো। হ্যাঁ হ্যাঁ, বলছে এই ইন্টারজেকশন। হ্যাঁ হ্যাঁ, বলছে এই কয়েকটা সম্পর্কহীন ভাবে একে বাদ দিয়ে ওখানে আমরা অর্থ করে ফেলতে পারি। সম্পর্কহীন ভাবে ওখানে বসে। কি সুন্দর প্রভাতের রূপ, তাতেই তো বোঝা যেত প্রভাতের রূপ সুন্দর। আরো বেশি উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মরি মরি কথাটা আনা হয়েছে। কারণ ইংরেজিতে আমরা ইন্টারজেকশনকে যেভাবে ব্যবহার হতে দেখি, সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ স্বাধীনভাবে এটা বসবে, পরেরটার সাথে সম্পর্ক থাকতেই হবে এমনটি নয়। হুম। কিন্তু থাকলেও সম্পূর্ণ বাক্য দেখে যদি মনে হয় যে আছেও, তাও আমরা আলাদা করে বাকি অংশে একটা অর্থ পেয়ে যাব। হচ্ছে স্বীকৃতি বা অস্বীকৃতি, হ্যাঁ আমি যাব না, না আমি যাব না। দেখো এই যে আমি যাব না, তা কইলে হয়, কিন্তু হ্যাঁ বা না দ্বারা স্বাধীনভাবে বসছে, আবার সম্পর্কহীন ভাবে বসছে। হুম। আবার আমরা বুঝতেও পারছি যে এটা সম্মতি জ্ঞাপক শব্দ। হুম। সম্মতি বলছে আমি আজ আলবৎ যাব, নিশ্চয়ই পারবো। অনুমোদনে আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, তার মানে এখন এই অর্থগুলো দেখে দেখে আসলে কার ভিতর থেকে কি ধরনের অর্থ প্রকাশিত হচ্ছে সেটি আমরা এখানে অনুভব করতে চেষ্টা করবো। এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্নটার সম্ভাবনা থাকছে। ধরো তোমাকে বলা হলো পাছে লোকে কিছু বলে, এখানে পাছেটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে কিন্তু দেওয়া আছে সম্ভাবনা বলে অর্থে। অর্থাৎ আমরা বাক্যটা পড়ে ওর যে অব্যয়টা আছে তার অর্থটা কি সেদিকে একটু আমরা খেয়াল রাখবো। দেখো দ্বিতীয় বাক্যায়, শেষ বাক্যায় যে কত না হারানো স্মৃতি জাগে আছে, দেখো কত না দ্বারা কি বোঝাচ্ছে কত? অনেক স্মৃতি না, বুঝলো? অথবা হ্যাঁ স্যার। কত না হারানো স্মৃতি জাগে আছে, অথবা উম, যে স্মৃতি যেটা বলছে যে কত না হারানো স্মৃতি, মানে অনেক হারানো হারানো স্মৃতি কেমন যেন জাগছে। দেখো নাটা যদি বলতো কত হারানো স্মৃতি জাগে আছে মনে, তাতেও সেই অর্থে সমস্যা ছিল। এই দেখো তো, কত না হারানো স্মৃতি জাগে আছে মনে, কত না হারানো, কত না হারানো স্মৃতি জাগে আছে মনে, খেয়াল করো। এবং নাটা পুরো দিয়ে করে আলাদা করে ফেলছে না সব অর্থকে। অর্থাৎ নাটা এমন ভাবে ব্যবহার করা হয়েছে কেন এটা অলংকার স্বরূপ। যদি এরকম করে পড়ো কত না হারানো স্মৃতি জাগে আছে মনে, তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখো তো? এই কত না হারানো স্মৃতি ব্যবহার করলে কি অর্থ দাঁড়াবে?
মানে যে হারিয়ে যাওয়া স্মৃতি, স্মৃতি। না যে স্মৃতি এখনো হারাই নাই আমরা সেগুলোকে মনে রাখাচ্ছি, কত না হারানো স্মৃতি জাগে আছে মনে। আর যখন বলবো কত না হারানো স্মৃতি জাগে আছে মনে, মানে কি স্মৃতি অনেক কিন্তু হারিয়ে গেছে এই। হুম, বাদ বাকি দেখো, আমরা সমুচ্চয়ী অব্যয়, এই অনুকার এবং ধন্যাত্মক এখানে লেখা আছে দুইটাই আমরা এই করলাম। নিত্য সম্বন্ধীয় অব্যয়, পরস্পরের উপর নির্ভরশীল যুগ্ম শব্দকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে। এবং আমরা দেখলাম যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের ভিতর থেকে আমরা এই সাপেক্ষ সর্বনামকে আমরা একটু আর কি আলাদা করলাম। এইভাবে এই এলিমেন্ট গুলো একটু দেখবে তোমরা, নিত্য সম্বন্ধীয় অব্যয় তার মানে সে সাবজেক্টের মতন না থেকে একটা সাথে একটাকে রিলেট করছে, আর ওখানে আসলে সাবজেক্টের মতো, অর্থাৎ বিষয় বা কি সর্বনাম, বিষয়ের পরিবর্তে ব্যবহৃত, এদের ব্যাপারটা সেখানে এসে যায়। এভাবে নিত্য সম্বন্ধীয় অব্যয় আমরা করতে পারি। এখন বোধহয় এই ভঙ্গিতে আর লেখা হয় না যে শব্দের শেষে তয় ব, হম, একটা ত রাখা শেষে, প্রত্যয়ান্ত, প্রত্যয়, কোন প্রত্যয়, ত প্রত্যয় শেষে যুক্ত হচ্ছে। তো এগুলো এখন আর প্রচলিত কম, কিন্তু ব্যাকরণে একটা পার্ট আছে প্রত্যয়ান্ত বহুব্রী শেষে বিভক্তি, প্রত্যয় হিসেবে তকে যুক্ত করা হচ্ছে। কি হলো? হ্যাঁ, আমরা এই আলোচনার মাধ্যমে অপপ্রয়োগের শেষ সীমায় বলা যায়, আমরা অপপ্রয়োগ ডাকি এটা, খালি ভুল বলতেছি বোধহয়, ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ, এটা শেষ করলাম। এবং এখান থেকে স্যার একটু উপরে তুলেন তো স্যার, এখানে স্যার অনুসর্গ বা পদান্বয় অব্যয় বই একটা দেখা যাচ্ছে আমাদের সিটি। আপনি এইটা স্যার কই, তাই তো ওটা তো করলাম না, ওটা তো ছিল এখানে। স্যার আপনি যে স্যার নিত্য হ্যাঁ আমার সম্বন্ধীয় ওই, না 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 নিত্য না সম না, রাখো রাখো রাখো, ওইটা ওই দুইটা স্লাইড, দুইটা স্লাইড ওখানে আমার হয়তো টিপ মনে হয় বেশি পড়ে গেছে। আছে তো, এখানেও আছে। এবং এটা নিয়ে গতদিনে কথা হয়েছিল বলেই তো আমি বললাম যে একটু তাড়াতাড়ি পারবো। হ্যাঁ স্যার আমি অনুসর্গ, চিন্তা করলাম স্যার এখানে নিত্য সম্বন্ধীয় অব্যয় এগুলো স্যার আমার ইয়াতে সিটে দেখতেছি না, আর এখানে না সমদাত কর্ম পড়াইছেন এগুলিও দেখতেছি না সিটি সিটি ও- ওগুলো সেটা নাই। সমধাতুষ কর্মের পাঠটা আমার সিটি পাচ্ছি না। এটা কি স্যার ক্রিয়ার সমধাতু, ভাবে? সমধাতু কর্মের পার্ট না, সমধাতু ক্রিয়ার পার্ট। সরি স্যার, সমধাতুষ ক্রিয়া। স্যার এটা ওটা কি স্যার ক্রিয়ার শোনো, ভাবের উপরে? ওইটা 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 ওই শীটে নাই কেন, ওইটা থাক দরকার নাই। তাই এমনি আমি বোধহয় প্রথম শীট দেওয়ার আগে প্রথমে এক, এটা স্টুডেন্টের সাথে কথা বলতে বলতে আমি ওই সমধাতুজ ক্রিয়াটা আলোচনার মাধ্যমে উঠে আসছে, যে সমধাতুজ কর্ম যদি থাকতে পারে সমধাতুজ ক্রিয়া কেন থাকবে না। আচ্ছা, তো তা তোমার বললাম যে পরীক্ষা আসবে না, না থাকলেও সমস্যা নাই, কিন্তু এইটা আসবে কিন্তু অনুসর্গ। অনুসর্গের বাংলা কি, অর্থ কি, ভিন্ন নামটা কি, এবং ইংরেজির সাথে সম্পর্কটা কি, এটা খুব ভালো করে বুঝতে হবে। এবং ওই কারক বাচকতা প্রকাশ করে, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিভক্তি গুলো কারকের ন্যায় কাজ করে, কিসের মতো, অনুসর্গের ন্যায় কাজ করে। বা বিভক্তি চিহ্ন গুলো বিশেষ করে সমাস করতে গেলে, আহ, এই যে তৃতীয় বিভক্তির চিহ্ন, দেখো ওকে দিয়ে কাজ হবে না। এখন ওকে দিয়ে কাজ হবে না, এই যে দিয়েটা অনুসর্গ। তৃতীয় বিভক্তি স্যার। হ্যাঁ, ওকে দিয়ে মানে ওর দ্বারা, ওর দ্বারা মানে বাই হোম। তারা দিয়া কর্তৃক। হ্যাঁ, এখন তৃতীয় বিভক্তির দিকে মিন করছে, আবার এই দিক থেকে এটা অনুসর্গের দিকে যাচ্ছে। আবার তৃতীয় স্যার এটা কি বিভক্তির স্যার দিক, বাচ্চুর বাচ্চুর দিকে কি যাচ্ছে না স্যার, করণ বাচ্চ? হ্যাঁ কারক বাচকতা প্রকাশ করে, ওই যে ওখানে লিখে দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি লেখো তোমাকে দিয়ে কাজ হবে না, তাহলে বাই ইউ না শেষে লিখতে হবে। বাইটা কি কি পজিশন,
খেয়াল করছো? তার মানে অনুসর্গ আদতে প্রিপজিশনেরই বা, এবং অনেক ক্ষেত্রে তার বাংলা অর্থটা পাওয়া খুব কঠিন হয়ে ওঠে। আমরা অনুসর্গ এবং পদান্বয়ী অব্যয় এই দুইটাকে একই নামে আমরা জানবো, এবং এটা প্রিপজিশনকে আসলে এই নামে ব্যবহার করা হয়েছে। দেখো, অনেকে ভাতের বদলে রুটি খায়, বলো তো কি হবে বদল এটা? বদলে স্যার প্রিপজিশন। বলছে কোন প্রিপজিশন ব্যবহার করবো বদলের জন্য? তাও তো কি প্রিপজিশন ব্যবহার করবা? পরিবর্তে, তাই না? প্রিপজিশন বদলে মানে তো পরিবর্তে। তা এবার পরিবর্তে লিখলে তাহলে ভাতের বদলে, বদলে ইংরেজি কি লিখবে এবার বলো তো? অন বিহাফ অফ কে? রাইট, ভাতের বদল। স্যার, অন বিহাফ অফ তো স্যার পক্ষে। ব্যক- হ্যাঁ, পক্ষে মানে সে থাকছে না, আমি থাকছি, এটা না? ইনস্পাইট অফ, সত্ত্বেও। হ্যাঁ, ওটাও মানে এইটা সত্ত্বেও, এটা মানে ওর বদলে এটা কাজ করছে, বুঝছো? বলছে আমি আহ, সমুদ্র বরাবর যাচ্ছি। দেখো তো কি হয়, কি বলবা বলো? সমুদ্র বরাবর যাচ্ছ, সমুদ্রের দিকে যাচ্ছি, কথা একই না? হ্যাঁ স্যার। নানাভাবে এটিকে ব্যবহার করা যায়, কিন্তু দেখা যাবে ইংরেজিতে আমি প্রিপজিশনকে সেই জায়গায় প্রয়োগ করতে পারছি না, তাই না? যখনই প্রিপজিশনকে প্রয়োগ করতে পারবো তখনই বুঝে নেবো যে এটাকে বলা হবে অনুসর্গ। ঠিক আছে? এবার অনুকার বা ধনাত্মক অব্যয়, এটা বোধহয় বলে গেছিলাম যে দেখো, অনুকার বা ধনাত্মকে আমরা এক জায়গায় নাম নিয়ে দুইটাকে আলাদা করছি এইভাবে, একটা সাউন্ডের ভিত্তিতে, হুম, আর একটা অনুভূতির ভিত্তিতে। এখন বজ্রের ধ্বনি কি অনুকার না, বলো তো? ধনাত্মক কোনটা? স্যার, এখানে অনুকার। এখানে উপরের যে কটা আছে সব কয়টাই অনুকার। অনুভূতির অব্যয় আছে নিচে, ঝা ঝা, খা খা। হম, যদি খা খা করতে, এটা কি দিয়ে বোঝা যাবে? অনুভূতি দিয়া, অনুকার দিয়ে বোঝা যাবে না। হ্যাঁ, ধ্বনি দিয়ে বোঝা যাবে না, অর্থাৎ ধনাত্মক নয় এটি, এটি অনুকার অব্যয়। ঠিক আছে? তাহলে এই অব্যয় শ্রেণী বিভাগ, নিত্য সম্বন্ধীয় অব্যয়, এইভাবে আমরা শেষ সীমায় আসতে পারি। এবং তোমরা পূর্বাপর এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা একটু পড়ে দেখো। বারবার বলছি, এর ভিতরে বিশেষণ, ক্রিয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং ক্রিয়ার ভাব। বিশেষণ, ক্রিয়া, ক্রিয়ার ভাব, বা মুড যেটা, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষণটা, বিশেষণের রূপান্তর, এবং আহ, তার সাথে তুমি ওই একই পদ, সেটি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে, কখনো বিশেষ্য, কখনো বিশেষণ। এটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকের ভিতর থেকে প্রশ্ন আসলে ওই সব জায়গা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে প্রশ্ন যেখান থেকে আসবে সেটাই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের বলা হয়েছে। আত্ম অপ্রত্যয়ন্ত শব্দের কথা তো আমরা আগেই বলেছি। এই হলে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়া শেষ হয়। আচ্ছা, তো ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা করেছি। এর পরের দিনে আমরা শব্দ শ্রেণী পড়বো, অর্থাৎ শব্দের যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্রেণী বিভাগ হয়, বুঝতে পেরেছ? সেই শব্দের শ্রেণীবিভাগ পড়তে যে উচ্চ অনুসারে, গঠন অনুসারে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং পরীক্ষায় আসে সবসময়। আমরা সেভাবে পড়বো পরের ক্লাসে শব্দের শ্রেণী বিভাগ।
আশা করা যায় একদিনে আমরা এটা পেরে যাব। ঠিক আছে, আজকে আর আমরা নতুন কোন টপিকের দিকে না এগোই না, এনামুল? জি স্যার। স্যার, স্যার সিটি পিডিএফ গুলো স্যার গ্রুপে স্যার সেন্ড করলে এই ভালো হয়, একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। একটু ডিফারেন্স আছে। আহ, ওই একই জিনিস সর্টিং তো ভিন্ন হবে, নতুন কোনো কি বলা যায়? স্যার এই যে আমি ক্লাসের হ্যাঁ, এনামুল, জি স্যার। বলছি যে আমরা এই টপিকটা শেষ করছি, এবং এই টপিকটা শেষ করে আমরা আজকে নতুন দিকে না এগোই। জি স্যার পরের আজকে দিন আমরা শব্দের শ্রেণী বিভাগ করবো, বুঝছো? শব্দের শ্রেণী বিভাগ করবো, তারপরে ক্লাস আছে দেখি, তাহলে তো বললাম এই 3-4টার ভিতরে স্যার আমরা। আগামী সপ্তাহ থেকে স্যার আমাদের ক্লাস টাইমটা স্যার 9টায় নিয়ে আসা হয়েছে, আপনাকে তো হ্যাঁ, জানিয়েছিলাম। 9টায় নিয়ে আসো, ঠিক আছে। কারণ স্যার রাত অনেক বেশি হয়ে যায় এখন। হ্যাঁ, রাত একটু বেশি হয়, আর ঠান্ডাও পড়ছে তো, ভালোই ঠান্ডা এসেছে। রবি, তুমি হাসো। তা ঠিক আছে, তোমরা পড়া চালাও। আর তোমাদের ওই আহ, এই যদি তোমরা পূর্বের প্রশ্নগুলো পড়তে যাও, সেক্ষেত্রে সমাধান বের করতে যদি না পারো, তাহলে প্রশ্নগুলো আহ এর আগে দেখছি আমাদের শিক্ষার্থীরা গ্রুপে প্রশ্নগুলো আপলোড করতো বা তারা দিয়ে প্রশ্ন করতো। তোমাদের সেই বিষয়টা অনেকদিন আমি দেখি না, বা অনেকদিন হয়নি, নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে হয়তো আমরা সেখান থেকে বাইরে ছিলাম। হুম। তোমরা এরকম প্রশ্ন সেখানে তুলে দিও, যথাসম্ভব আমরা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে আহ, আরো অনেক জায়গা সম্পর্কে তোমাদের একটা পরিচিতি বা একটা ধারণাও তৈরি হবে, সেটি ভালো। তাহলে ঠিক আছে না বল, আজকের জন্য আমরা ছুটি নিই না? জি স্যার। শিক্ষার্থীদের কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে। জি স্যার। হ্যাঁ এনামুল ভাই, এই যে শিট গুলো পিডিএফ একটু সেন্ড করে দিন, এগুলো আমাদের প্রিন্ট শিটের সাথে একটু দেখা যাচ্ছে, ডিফারেন্ট দেখা যাচ্ছে। স্যার তাহলে শীটটা একটু দিয়ে দিন না। হ্যাঁ, দেখি, দেখছি। এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা